দিয়ে দাও তো। তারা রেসপন্স দিতে থাকুন, এবং পাশাপাশি আমরা ওয়েট করতে থাকি আমাদের আরো পার্টিসিপেন্ট জয়েন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একজন মা, আমার দুজন টডলার বেবি আছে, 4 বছর আর একজন হচ্ছে 2.5 বছর। আমরা তো ওদের জন্যই শিখছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি আমরা? আমাকে কি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করবেন। জি, আলহামদুলিল্লাহ ভালো। শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে, শোনা ওকে। যাচ্ছে। জি, শুনতে সরি, পাচ্ছি। আমার এখানে আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল, আর আমি ট্রাই করছিলাম যে আমাদের আজকের যে ওয়েবিনারটা এইটা আমাদের ফেসবুক পেজ থেকেও লাইভে যাওয়ার জন্য, সো দ্যাট যারা জয়েন করতে পারতেছে না জুমে তারা যেন আবার ফেসবুক থেকে লাইভটা দেখতে পারে। বাট আনফরচুনেটলি এটা কানেক্ট হচ্ছে না, ইরর আসছে, কোনো একটা টেকনিক্যাল গ্লিচের কারণে হইতে পারে। সো অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন, আহ তাহমিনা ম্যামের ইনস্ট্রাকশন অনুযায়ী অনেকেই কে কোথা থেকে জয়েন করছেন, প্যারেন্ট নাকি টিচার, এই ইনফরমেশন গুলো শেয়ার করছেন। সো থ্যাংক ইউ। ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, আমরা এক্সপেক্ট করতেছি আরো হয়তো বেশ কিছু পার্টিসিপেন্টস আমাদের সাথে জয়েন করবে। আমরা আর 2 মিনিট একটু ওয়েট করি। 8টা 40 থেকে ইনশাল্লাহ আমরা শুরু করবো আর কি আজকের সেশনটা। এ আই থিংক আমরা এখন আসলে শুরু করে দিতে পারি। জাস্ট একটু শুরু করার আগে ছোট করে বলে নিই যে আমরা
যারা জুমে জয়েন করেছি অলরেডি, আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজ থেকে আসলে লাইভ শুরু হয়ে গিয়েছে। জুমে যারা জয়েন করেছি আমরা কাইন্ডলি একটু নিজেদের মাইক্রোফোন এবং হচ্ছে ক্যামেরা যদি প্রয়োজন না থাকে তাহলে আনমিউট করে রাখবো, সো দ্যাট আশেপাশে থেকে নয়েজ বা এরকম কোনো কিছু যেন না আসে, এবং পার্টিসিপেন্টস যারা আছে কেউ যেন আসলে ডিস্টার্ব ফিল না করে আর কি। আমি আজকের যেই সেশনটা ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। তো সবাইকে ওয়েলকাম অ্যান্ড আসসালামু আলাইকুম। আমাদের যে প্লে বেসড লার্নিং ওয়েবিনারটা এইটা শুরু করতে যাচ্ছি ফর্মালি। অ্যান্ড তার আগে আমি জাস্ট ছোট করে আমার একটু পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি আমাদের যে মেইন কোম্পানিটা লাইট অফ হোপ লিমিটেড, লাইট অফ হোপের ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে আছি, এবং টিচার্স টাইম যে আমাদের ট্রেনিং প্ল্যাটফর্মটা যেখান থেকে আজকের ওয়েবিনারটা হোস্ট হচ্ছে, এই প্ল্যাটফর্মে আমি ব্র্যান্ড লিড হিসেবে আছি আর কি। সো টিচার ব্র্যান্ডের জন্য আমাদের যত ধরনের ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে এগুলো আমি আসলে ওভারসি করছি। আমি পড়াশোনা করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং ঢাকা কমার্স কলেজ থেকে, পাশাপাশি আমি বেশ কিছু লিডারশিপ, তারপর হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং, টিচারদের ট্রেনিং, এই ধরনের কিছু কোর্স করেছি, শর্ট কোর্স ইউডেমি এবং ম্যাকিনসি অ্যান্ড কোম্পানি এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, দেশীয় এবং বিদেশি বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে ট্রেনিং করেছি। অ্যান্ড পাশাপাশি আমার 6 বছরের বেশি সময়ের কাজের এক্সপিরিয়েন্স আছে এই এডুকেশন সেক্টরে, এবং ট্রেনিং, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বা টেকনিক্যাল বিভিন্ন কাজ এই ধরনের জিনিসপত্র নিয়ে। অ্যান্ড আমি লাইট অফ হোপের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডও উইনার আর কি। তো আমি আহ, আমাদের যেই মেইন কোম্পানিটা, আজকের সেশন শুরু করার আগে জাস্ট আমাদের লাইট অফ হোপ মেইন কোম্পানিটা নিয়ে ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে আসলে শুরু করতে চাই। লাইট অফ হোপ আমাদের লিমিটেড কোম্পানি হলেও আমরা আসলে ইম্প্যাক্ট ফোকাসড কাজগুলো বেশি করি, যেখানে মেইনলি আমরা বাচ্চাদের 21st সেঞ্চুরি স্কিল, যেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, এই ধরনের স্কিল গুলা ছোটবেলা থেকে কিভাবে বাচ্চাদের মধ্যে আমরা নার্চার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করি আর কি। সো আমাদের লাইট অফ হোপ এবং হচ্ছে আমাদের অন্য যে ব্র্যান্ড গুলো আছে এইগুলো আসলে কেন কাজ করে সেই জায়গাটাতে যদি আমরা বলি যে আমরা কেন আসলে এক্সিস্ট করি, কিছু রিসার্চ আছে যেখানে বলা হচ্ছে যে 70% আর্লি গ্রেড চিলড্রেন, যারা হচ্ছে গিয়ে এখন আপনার 4 থেকে 10 বছর বয়সী শিশু যারা আছে, এরা আসলে ভবিষ্যতে গিয়ে এমন জব সেক্টরটাতে ঢুকবে যেগুলো আসলে এখনো এক্সিস্ট করে না আর কি। মানে এইরকম এরকম বিভিন্ন জব পজিশনে ঢুকবে যেগুলো এখনো আমরা আসলে জানি না, নামও জানি না। এটা কেন হয়, কেন বা কেন হচ্ছে, কেন হবে, সেইটা হচ্ছে এআই, তারপর এই ধরনের বিভিন্ন রিভলিউশনের কারণে বিভিন্ন ধরনের সেক্টরে প্রচুর পরিমাণে চেঞ্জ খুব ফ্রিকুয়েন্টলি আসতেছে। লাস্ট দেখেন গত 2-3 বছরের মধ্যে এআই আসার পরে অনেক জায়গাতে আসলে আহ চাকরি হারাইছে অনেক মানুষজন, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে। নতুন বেশ কিছু জায়গাতে আবার জব ক্রিয়েশন হয়েছে, যারা এই জিনিসগুলো খুব কুইকলি অ্যাডপ্ট করতে পারছে, যাদের এই যে এই ধরনের স্কিল, ক্রিয়েটিভিটি বা হচ্ছে গিয়ে নতুন কোনো কিছু শেখার যে স্কিল গুলা, এইগুলা যাদের মধ্যে আছে তারা কিন্তু আবার জব হারায় নাই, তারা নতুন করে এই যে যত পজিশন প্রফেশন যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোতে তারা অ্যাডপ্ট করতে পারছে, জয়েন করতে পারছে। সো আমরা চাই যে ভবিষ্যতে গিয়েও যখন এই যে এই সেক্টর গুলো চেঞ্জ হচ্ছে, আমাদের এখনকার বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেন আসলে ওই সময় এইভাবে যত ধরনের চেঞ্জ আসুক সেগুলোকে যেন অ্যাডপ্ট করতে পারে। সো এই জন্য বেসিক্যালি আমাদের মেইন কোম্পানি যেটা লাইট অফ হোপ লিমিটেড, এইটা আসলে এক্সিস্ট করে আর কি। সো আমাদের কয়েকটা ব্র্যান্ড আছে, গুফি, কিডস টাইম, তারপর হচ্ছে পড়ুয়া, টিচার্স টাইম, এইগুলো থেকে আমরা আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলো আছে, প্যারেন্টসদের জন্য কিছু ট্রেনিং আছে, টিচারদের ট্রেনিং আছে, স্কুল লাইব্রেরি প্রোগ্রাম আছে, তারপর আমাদের একটা আফটার স্কুল ব্র্যান্ড আছে, এই ধরনের প্রোগ্রাম গুলো আমরা রান করতেছি, পরিচালনা করতেছি। এন্ড লাইট অফ হোপ থেকে আমাদের বেশ কিছু ন্যাশনাল ইম্প্যাক্ট আছে। আমরা এখন পর্যন্ত 2.5 মিলিয়ন চিলড্রেনের কাছে পৌঁছাইছি, রিচ করছি আমাদের বিভিন্ন টিভি শো, তারপর হচ্ছে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। এবং আমরা ডিরেক্টলি 3 লাখের বেশি স্টুডেন্ট বা বাচ্চাদেরকে আসলে ইম্প্যাক্ট করতে পারছি। পাশাপাশি আমাদের যে ট্রেনিং প্ল্যাটফর্মটা, এইটা থেকে 30,000-এর বেশি ইয়ুথ টিচার্স তাদেরকে আমরা আসলে ট্রেনিং করাতে পেরেছি এখন পর্যন্ত। আমাদের বেশ কিছু প্যারেন্টিং রিসোর্স আছে, প্যারেন্টিং ট্রেনিং, প্যারেন্টিং এডুকেশন রিলেটেড ভিডিও, ব্লগস, আর্টিকেল, এই ধরনের জিনিসপত্র। তো এইগুলা এখন পর্যন্ত 1 লাখের বেশি প্যারেন্টরা কনজিউম করেছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। সেখানে টুগুমুগু আমাদের একটা প্যারেন্টিং অ্যাপ আছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত
650টার বেশি স্কুল লাইব্রেরি করছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। এই যেখানে আমরা যে ডট গুলা দেখতে পাচ্ছি, এই ধরনের বিভিন্ন জায়গাতে আমরা প্রাইমারি স্কুলে, যেখানে বাচ্চারা কখনো গল্পের বই আসলে পড়ার সুযোগ পায় না, পাঠ্য বইয়ের বাইরে ওদের জন্য কোনো কিছু নাই, সেই জায়গাগুলোতে গল্পের বই পড়ার সুযোগ করে দিচ্ছি, সো দ্যাট এই বাচ্চাগুলো যেন ছোটবেলা থেকেই তাদের ক্রিয়েটিভিটি বা এই ধরনের জিনিসগুলা নার্চার করতে পারে, বা ওই স্কিল গুলা যেন ছোটবেলা থেকে ডেভেলপ হয় আর কি। তো আমাদের এই জার্নিতে ইম্প্যাক্ট পার্টনার হিসেবে অনেকগুলো দেশি, তারপর বিদেশি বিভিন্ন এনজিও, তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই ধরনের বেশ কিছু পার্টনার আছে। অ্যান্ড ফাইনালি আমাদের টিচার্স টাইমের যে প্ল্যাটফর্মটা, এইটা থেকে আমরা এখন পর্যন্ত 30,000-এর বেশি টিচার প্যারেন্টদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামসে এনরোল করানো এবং তাদেরকে ট্রেন্ড করার আসলে সুযোগ পেয়েছি আর কি। সেইটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন টপিকের উপরে, যেগুলো আসলে সমসাময়িক বা যেটা আসলে দরকার যেই সময়। আমরা চেষ্টা করি যে আমাদের যে কোর্স বা হচ্ছে আমাদের যে ফ্যাকাল্টি যারা আছে, দে আর হাইলি কোয়ালিফাইড, এবং তাদের মাধ্যমে যখন যেই ধরনের ট্রেনিং বা যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো যেন আমাদের প্যারেন্ট টিচারদেরকে আমরা দিতে পারি। আমাদের 100+ স্কুলস এর সাথে কানেকশন আছে বা পার্টনারশিপ আছে, যাদের থ্রুতে আমরা স্কুলে টিচারদেরকে ট্রেনিং করানো বা হচ্ছে ওই স্কুলে টিচার প্রয়োজন হলে ট্রেন টিচার যেন আমরা দিতে পারি, এই ধরনের কাজগুলো আমরা আসলে করছি আর কি। সো এতটুকু ছিল বেসিক্যালি আমাদের কোম্পানি বা হচ্ছে লাইট অফ টিচার্স টাইম এইটার ইন্ট্রোডাকশনের জায়গাটা আর কি। তো আমি এই জায়গাটাতে খুব বেশি টাইম নিই নাই, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে যারা জয়েন করেছি অলরেডি, আমাদের সময় যেন নষ্ট না হয়, অ্যান্ড যেহেতু রাতে শুরু করছি আমরা, যেন কুইক শেষ করতে পারি। তো আমি আমাদের যে আজকের মেইন টপিকটা, যেটা ওয়েবিনার অন প্লে বেসড লার্নিং, প্লেটা আসলে কেন ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এটাকে কেন আমরা হার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতেছি, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেইলে আলোচনা করব আর কি। তো আমি আমাদের যে আজকের সেশনের ফ্যাকাল্টি মিস তাহমিনা রহমান ম্যামকে একটু ইনভাইট করব ওনার পরিচয়টা দেওয়ার জন্য এবং সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ তাসিন ভাই। আহ, আমার নাম তাহমিনা রহমান। আপনারা আমি আমি চ্যাট বক্সটা আসলে চেক করছিলাম, আমাদের এখানে আজকে 80 জনের মতো জয়েন করেছেন এবং আম, প্রায় 30 জনের উপরে আপনারা রেসপন্স গুলো দিয়েছেন। আমি সেগুলো দেখছিলাম যে আপনারা বিভিন্ন প্রফেশনে আছেন, প্লাস পাশাপাশি আপনি একজন মা হিসেবে আপনার শিশুকে শেখাতে চাচ্ছেন, আপনি টিচার হিসেবে আছেন, আপনি চাচ্ছেন আপনার স্টুডেন্টদেরকে এই প্লে বেস লার্নিংটা কি বা হচ্ছে কিভাবে শিশুদেরকে খেলার মাধ্যমে শেখানো যায়, এই জিনিসটা নিয়ে আপনারা আগ্রহী হয়েছেন, যেটা কিনা খুবই খুবই চমৎকার। আহ, আমি আমি তাহমিনা রহমান এবং আমি কাজ করছি গত 10 বছরের বেশি সময় ধরে কিডস টাইম, গুফি, এরকম দুইটা ব্র্যান্ডের পেছনে আমার আমি আমি সরাসরি কাজ করেছি। এবং বিশেষ করে সিসিমপুরের সাথে বা হচ্ছে ওয়াটার এর সাথে, ইউনেস্কোর সাথে, ইউনিসেফের সাথে আমার বেশ কিছু কাজ আছে এবং আমার প্রত্যেকটা কাজই কিভাবে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এর মাধ্যমে কিভাবে আমরা শেখাতে পারি, এই জিনিসটা নিয়ে আমি পুরোপুরি কাজগুলো করেছি। এবং এখন পর্যন্ত আমি টিচার্স টাইম এবং বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে 5,000-এরও বেশি প্যারেন্টস এবং টিচারদেরকে ট্রেনিং করিয়েছি। আমি এবং এবং আমি বিভিন্ন স্কুলে যেও সরাসরি ট্রেনিং গুলো করাই। আহ, এবং আমরা পরের স্লাইডে চলে যাই। আমি আজকে আপনাদের সাথে যে সেশনটা নিব, এই সেশনটার অনেক কিছুই আপনারা জানেন, অনেক কিছুই আপনাদের মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা তো এরকমই হওয়ার কথা বা এই জিনিসটা তো এরকমই। আমাদের আজকের সেশনটা থাকবেই আপনাদের এই জন্য যে আপনারা যে জিনিসগুলো জানেন, যে জিনিসগুলো আপনাদের জানার কথা, সেই জিনিসগুলো আরেকবার যাতে ভালো করে জানেন, যাতে করে আপনার সন্তান যখন 4 বছর বয়সী একটা সন্তান যখন বা আপনার 4 বছর বয়সী একটা স্টুডেন্ট যখন একটা কলম হাত থেকে ফেলে দিয়ে শব্দ শুনে ভাববে যে এটা আসলে কলমটা কেমন শব্দ করছে, আর একটা এরকম একটা বক্স সে ফেলে দিয়ে ভাবছে এটা কেমন শব্দ করছে, এই জিনিসটা সে কেন করছে, এই জিনিসটা যাতে আপনি নিজে জানতে পারেন, বুঝতে পারেন এবং বিরক্ত না হয়ে আপনি যাতে তার খেলাটাকে ফ্যাসিলিটেট করতে পারেন এবং কিভাবে করতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আরো বেশি ভালো করে জানবো। তো আমি বলবো আপনারা সবাই আপনাদের মন এবং চিন্তা এবং আহ, উম, আহ, শারীরিক এবং মানসিক ভাবে আসলে রেডি হয়ে বসেন, যাতে করে আমরা আমাদের এই পুরো সেশনটা আলোচনার মাধ্যমে এবং শোনার মাধ্যমে এবং বিভিন্ন উদাহরণ দেখার মাধ্যমে এবং যে উদাহরণগুলো দেখবেন সেটা আপনার নিজের সাথে মেলানোর মাধ্যমে আমরা আজকে পুরো সেশনটা পার করতে পারি এবং শিখতে পারি। আহ চলেন আমরা ভিডিওটা শুরু করি, ভিডিওটা দিয়ে।
একটা শব্দ ছিল, একদমই সাউন্ড আসছে না। একটু জাস্ট শিওর হওয়ার জন্য, সাউন্ড কি শোনা যাচ্ছিল? না না, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে আরেকবার ক্লোজ করে একটু শেয়ার করি। আপনাদের অনেকেই ক্যামেরা অন করা আছে, আপনারা হয়তো রান্না করে কাজ করছেন বা কিছু একটা করছেন, আপনার ক্যামেরাটা অফ করেন। Play-based আই হোপ learning is an এখন শোনা যাচ্ছে। educational approach that utilizes play activities as a means to facilitate natural learning and development in children. Play helps children engage in active learning, trial and error, and experimentation, which helps stimulate cognitive development. Here are 5 features and benefits of play-based learning you need to know about. 1. Engagement. Play-based learning capitalizes on children's natural curiosity and interest, ensuring high levels of engagement. 2. Language and communication skills. Play-based learning enables children to enhance their language and communication skills by interacting, negotiating roles, and articulating thoughts with peers during play activities. 3. Cognitive development. Engaging in play stimulates cognitive development by encouraging children to think, explore, and make decisions, thereby fostering problem-solving skills and creativity. 4. Physical development. Through various forms of play, children enhance their motor skills, hand-eye coordination, and overall physical abilities, which are crucial for healthy development. 5. Intrinsic motivation to learn. Engaging in play naturally stimulates children's interest and curiosity, fostering a love for learning and building a strong foundation for lifelong educational pursuits. Now, let's delve deeper into play-based learning by exploring Part 10's 6 stages of play in childhood. Click the link below to watch my overview on Part 10's stages of play. As you watch, consider which stages of play ভিডিওটা you একটু have বেশি observed সবাই। in your children or students. আচ্ছা, আমরা একটা ছোট্ট ভিডিও দেখলাম, যে ভিডিওতে আমরা 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 জানলাম যে আসলে প্লে বেস লার্নিংটা আসলে কি বোঝাচ্ছে, এবং যেই 5টা কারণে বা হচ্ছে 5টা ভাবে আসলে শিশুরা কিভাবে শেখে, সেই জিনিসগুলো নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দেখলাম। আহ, আমি আপনাদেরকে আজকে আপনারা একটা জিনিস দেখেছিলেন যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং হচ্ছে লার্নিং এ কিভাবে আসলে প্লে গুলো ভূমিকা রাখে, সেটা নিয়ে আমরা ভিডিওতে দেখছিলাম বা ভিডিওতে বলছিল আসলে। কিন্তু আসলে যেই বলার কথাটা, সেই কথাটা আসলে কিভাবে ভূমিকা রাখে, সেই জিনিসগুলো আমরা জানবো। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে একটা শিশুকে যদি আপনি তাকে খেলার মাধ্যমে বা অ্যাক্টিভিটির মাধ্যমে শেখান, তাহলে তার 10 থেকে 20 বারই সেই জিনিসটা শিখে যাবে। যেখানে যদি আপনি মুখে বলে শেখাইতে চান, সেখানে তার অন্তত 400 বার রিপিটেশন লাগে। তার মানে আপনি যদি চান যে শুধুমাত্র তাকে একাডেমিক্যালি বা হচ্ছে টেবিল চেয়ারে বসিয়ে একটা কিছু শিখিয়ে ফেলতে, সেটা তার 400 বার অন্তত রিপিটেশন লাগবে। একটা নার্ভের যে সেলগুলো আছে এখানে, সিনাপস সিনাপস বলতে বোঝাচ্ছে নার্ভের দুটা সেলের মাঝখানে যে সংযোগটা, সেটাকে বলছে ব্রেনের। তো সেই সংযোগটা স্থাপন হইতে 400 বার রিপিটেশন লাগবে, যেখানে খেলতে বা হচ্ছে নিজে করার মাধ্যমে শিখলে 10 থেকে 20 বার রিপিটেশনে সেটা পেরে যাবে। তো এই জন্যেই আসলে খেলাটা বা নিজের লার্নিং বাই ডুইংটা এতটাই গুরুত্বপূর্ণ। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা এরপরে জানবো বা দেখবো যে আসলে কত ধরনের খেলা আছে, এবং আপনারা নিজেরাও দেখবেন যে এই খেলাগুলোর মধ্যে আপনাদের ছোটবেলায় আপনারা কোন কোন খেলাগুলো খেলেছেন। আপনারা যারা যারা মিল পাবেন, তারা কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন। যেমন ধরেন ফিজিক্যাল বা লোকোমোটর প্লে বলতে আমরা বুঝাচ্ছি, আমরা আমাদের ছোটবেলায় যে বরফ পানি দৌড়, বৌচি বা দড়ি লাফ, এই ধরনের খেলাগুলো যেগুলো খেলতাম, যেই খেলাগুলোতে দৌড়ানো, ক্লাইম্ব করা এবং হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, চেস করা, ওই যে আরেকজনকে দৌড়ে যে ধরা, অথবা কোনো একটা দাগ দেওয়া আছে সেটা পার হয়ে যাওয়া, এই ধরনের যে খেলাগুলো ছিল, সেটা হচ্ছে ফিজিক্যাল এবং লোকোমোটর প্লে বলছে। এবং যারা এই ধরনের খেলা ছোটবেলায় খেলেছেন, আপনার এখন মনে পড়ছে, সেগুলো কিন্তু আপনার কমেন্টে জাস্ট চ্যাট বক্সে দিতে পারেন। কনস্ট্রাকটিভ প্লে, সেকেন্ড টাইপ অফ প্লে, মাটি দিয়ে কাপড় দিয়ে পুতুল তৈরি করা বা ক্রাফট করা।
এটা আমি আমাদের দেশীয় যে খেলাগুলো আমরা ছোটবেলায় খেলেছি সেই নামগুলো আমি রেখেছি। কিন্তু এই কনস্ট্রাকটিভ প্লে বলতে যেমন গ্লোবালি বলা হয় যে লেগো ব্লক দিয়ে কিছু তৈরি করা, অথবা কোনো একটা ক্রাফট আইটেম কিছু একটা তৈরি করা, কাগজ দিয়ে কোনো একটা হয়তোবা ফুল বানালো, পাখি বানালো, এই জিনিসগুলো করা। সো যেই খেলাগুলোর মাধ্যমে কোনো কিছু একটা ক্রিয়েট হচ্ছে, কোনো কিছু একটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু কনস্ট্রাকটিভ প্লে বলে। ল্যাঙ্গুয়েজ প্লে, হ্যাঁ, বরফ পানি দা বা ফুলটোকা, এই খেলাগুলো আমরা খেলতাম, এবং ফুলটোকা খেলার মাধ্যমে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও হতো। যেমন ল্যাঙ্গুয়েজ প্লে, আমি পরের 3rd নাম্বার যেটা বলছি, ল্যাঙ্গুয়েজ প্লে, গানের কলি খেলা, পাতা আনা খেলা, রং ছোঁয়া, ফুলটোকা খেলা, এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্লে খেলতাম আমরা। যেমন ধরেন যখন আমরা বলতাম যে আহ একজন একজন চোর থাকতো, বা কেউ কেউ একজন থাকতো যে কিনা বলতো যে তুমি এখন বড়ই গাছের পাতা নিয়ে আসো। সো বড়ই গাছের পাতা যখন আমরা বলতাম, তখন কিন্তু ওইখানকার প্রত্যেকটা বাচ্চা জানে যে বড়ই গাছ আসলে কেমন। দেখেন আপনারা যারা এখন শিশুদেরকে আমরা শেখাচ্ছি, আমরা টিচার, আমরা বাবা মায়েরা, আমরা দেখেন আমরা শিশুদেরকে বড়ই পাতা, আম পাতা এগুলো ছবি দেখে শিখাচ্ছি, কিন্তু আমরা ছোটবেলায় আমরা নিজেরা আবার পাতা আনা খেলার মাধ্যমে এই জিনিসটা শিখে ফেলতাম। আবার রং ছোঁয়া খেলা, রং ছোঁয়া খেলাটা কি, ওই যে আহ, যাও তুমি লাল রং ছুঁয়ে আসো, একজন বলতো লাল রং ছুঁয়ে আসো, 10-15টা বাচ্চা আছে, সব বাচ্চা দৌড়ে যে হয়তো বা বাড়ির উঠানে কারো একজনের জামা কাপড় নাড়া আছে, সেখানে লাল রংটা যে ধরে আসতে হবে। ওই যে কালার ধরে আসতেছে, কালার চেনা এবং অ্যাসেসমেন্ট হওয়া, লাল রং না তুমি খয়েরি রং ধরেছো, নিজেরা নিজেদেরকে কিন্তু অ্যাসেসমেন্ট করে ফেলছে। সো এইভাবে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হচ্ছে, এবং ল্যাঙ্গুয়েজ প্লে গুলো এভাবে খেলছে। ফ্যান্টাসি ওর প্রিটেন্ড প্লে, প্রিটেন্ড প্লে কি, আমরা ছোটবেলায় যে খেলাগুলো খেলতাম, পুতুল বিয়ে, রান্নাবাটি খেলা, একজন একজনের বাসায় গেস্ট আসা, তাকে রান্না করে মজার মজার খাবার খাওয়ানো, এই খেলাগুলো কিন্তু ফ্যান্টাসি বা প্রিটেন্ড প্লে। যেটা কিনা আপনারা এখন নতুন করে দেখবেন যে প্রচুর একাডেমিক কাউন্সিলর যারা আছেন, বা হচ্ছে বিভিন্ন কারিকুলামে আলাদা করে রোল প্লে বলে একটা কম্পোনেন্ট অ্যাড করা হচ্ছে, যেখানে বলাই হচ্ছে যে শিশুরা ডক্টর সেজে আরেকজনকে দেখবে, অথবা তারা বিভিন্ন প্রফেশনাল হিসেবে সেজে সেজে তারা সেটা রোল প্লে করবে। আমাদের কারিকুলামে আছে, আমরা যেই যেই কারিকুলাম গুলো ইউজ করছি প্রত্যেকটা কারিকুলামে আসলে এরকম কিছু রোল প্লে টাইপের অ্যাক্টিভিটি থাকে, যেটা ফ্যান্টাসি বা প্রিটেন্ড প্লেতে পড়ছে। গেমস উইথ ফর্মাল রুলস, ফর্মাল রুলস কি, এই যে দাঁড়িয়া বান্ধা খেলা, ক্রিকেট খেলা, ষোলো গুটি, দাবা, লুডো, আমি আপনাদেরকে একটু পর একটা লুডো খেলাও দেখাবো। সো এই যে এই ধরনের খেলা, যেই খেলাগুলোতে একটা ফর্মাল নিয়ম আছে, যে নিয়মগুলো লোকাল নিয়ম না, যে নিয়মগুলো একদম গ্লোবাল বা ন্যাশনাল লেভেলের একটা নিয়ম থাকে, সেই নিয়ম মেনে আমরা খেলাগুলো খেলি, এই খেলাগুলোকে ফর্মাল রুলসের খেলা বলছে। এবং সর্বশেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সোশ্যাল প্লে। এবং এই সোশ্যাল প্লে আসলে উপরে যতগুলো খেলা বলেছি, সব খেলাই আসলে সোশ্যাল প্লের মধ্যে পড়ে যায়। তার মানে এক একটার বেশি, মানে 2টা বা তার চেয়ে বেশি শিশুরা যখন একসাথে হয়ে কোনো একটা খেলা খেলছে, সেটাকে সোশ্যাল প্লে বলছে। তো সারা পৃথিবীতে যত খেলা হয়, শিশুরা যত ধরনের খেলা খেলে, তার প্রত্যেকটাই কোনো না কোনো একটা খেলার আন্ডারে পড়ছে। তো এই 6টা ক্যাটাগরির প্লে, একজন আপা লিখেছেন যে আমি সবগুলো খেলাই খেলেছি। হ্যাঁ, আমরা এই সবগুলো খেলাই খেলেছি, কিন্তু আমাদের স্টুডেন্টরা আসলে কয়টা খেলা খেলতে পারে, এখন আমাদের সন্তানেরা আসলে কয়টা খেলা খেলছে, এটা এখন আমরা হ্যাঁ, মাটি দিয়ে পুতুল বানাতাম, ফার্নিচার বানাতাম, সোফা বানাতাম, মাটির পুতুলের আবার জামা কাপড় বানাতাম আমরা, এরকম অনেক ধরনের খেলা আমরা আসলে খেলেছি আমাদের ছোটবেলায়। আমরা পরের স্লাইডে চলে যাব, এবং এই সব খেলাই কিন্তু এই 6টা টাইপের মধ্যেই আসলে পড়ে যায়। আপনি যত ধরনের খেলা আপনি চিন্তা করতে পারেন আপনার ছোটবেলায় আপনি খেলেছেন, সব এই 6টা টাইপের মধ্যে পড়ে। এখন আমি আপনাদেরকে যেই থিওরিটা নিয়ে বলবো, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। আপনারা যারা যারা শিশুদেরকে ডিল করতেছেন, তাদের, আমি মনে করি তাদের প্রত্যেকেরই এই থিওরিটা নিয়ে জানা উচিত। এবং বিশেষ করে আমাদেরও যদি বড়রা, আমাদের টিচাররা, আমাদের বাবা মারা যদি এই থিওরিটা জানতেন, তাহলে হয়তো বা কিছু কিছু জায়গায় তাদের আচরণ বা অ্যাপ্রোচটা অন্যরকম হইতে পারতো। এই থিওরিটা হচ্ছে জিন পিয়াজের কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট, তার মানে তার ব্রেন ডেভেলপমেন্টের যে থিওরি, এটা হচ্ছে সেই থিওরি, যেখানে জিন পিয়াজে যে কাজটা করেছেন সেটা হচ্ছে একটা শিশুকে বা একটা মানুষকে আসলে তার ব্রেন ডেভেলপমেন্টকে 4টা আলাদা ফেজে ভাগ করেছেন, এবং 4টা ফেজকে উনি 4টা আলাদা নাম দিয়েছেন, এবং সেই নামগুলোকেও আবার কোন বয়সে ওই ফেজে সে থাকবে, এবং পাশাপাশি সেটার নেচার বা ক্যারেক্টার কি হবে, সেটাও উনি আলাদা করে ডিফাইন করেছেন। চলুন আমরা প্রথমে জানবো এই জিনিসটা আসলে কি।
এবং এরপরে আপনারা নিজেরা একটু কানেক্ট করার চেষ্টা করবেন আপনি এখন যেই শিশুটাকে ডিল করছেন সে কোন এজ গ্রুপের মধ্যে পড়ে, এবং আমি যেই ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলবো সেটা কি এই এজ গ্রুপের শিশুটার আচরণের সাথে মিলে যাচ্ছে কিনা। হুম। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ কি? 0 থেকে 2 বছর পর্যন্ত আমরা বলছি একটা শিশুর সেন্সরি মোটর স্টেজে থাকে। এই সময়টাতে শিশু সবকিছু শেখে তার প্রাইমারি যে 5টা সেন্স আছে সেই সেন্সের মাধ্যমে। তার মানে সে নাকে গন্ধ নিয়ে গন্ধ শুকে সে শিখছে, সে চোখে দেখে শিখছে, সে হাত দিয়ে টাচ করার মাধ্যমে শিখছে, সে কানে শব্দ শোনার মাধ্যমে শিখছে, সে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করার মাধ্যমে শিখছে। চিন্তা করে দেখুন যদি আমি আপনাদেরকে বলি এখন যে তেঁতুল, লবণ, মরিচ, আম, অথবা হচ্ছে আমি আমি 3টা আলাদা ধরনের, অথবা হচ্ছে লোহা, যেটা কিনা মেটালিক টেস্ট আমরা বলি। তো এরকম আমি 3টা 4টা আলাদা ধরনের স্বাদের কথা বলেছি। এখন এই স্বাদগুলো আমরা কিভাবে জানি? আমি যখন স্বাদের কথা বলেছি তখন আমি জানি আপনাদের প্রত্যেকের মাথায়, আমি যখন মরিচ বলেছি একটা কাঁচা মরিচের ছবি আপনার মাথায় এসেছে। আমি যখন তেঁতুল বলেছি তখন তেঁতুলের সবচেয়ে সুইট মেমোরি আপনার মাথায় যেটা আছে সেই জিনিসটা আপনার মাথায় ছবি হিসেবে আপনি দেখতে পেয়েছেন। আমি যা যা বলেছি আপনি প্রত্যেকটা জিনিসই ছবি হিসেবে দেখতে পেয়েছেন। তার একটা বড় কারণ হচ্ছে আমরা যখনই যে এই বয়সে 0 থেকে 2 বছর বয়সে ছিলাম তখন আমরা প্রত্যেকটা জিনিসই এই 5টা সেন্স ব্যবহার করার মাধ্যমে আমাদের যে ব্রেইন আছে আমাদের ব্রেইনে আসলে সিগন্যাল পাঠিয়েছি। লেটস সে যদি এটা একটা কলম হয়, এই যে দেখেন আমার হাতে একটা কলম, এই কলমটা আমি হাত দিয়ে ধরেছি এবং এই কলমের সারফেসটা পিচ্ছিল, এটা আমার ব্রেনে একটা ছবি গিয়েছে। আপনারা যদি এটাকে কলমটাকে হাতে নিয়ে নাও ধরে থাকেন তারপর আপনারা জানেন এই কলমের সারফেসটা পিচ্ছিল হবে, কারণ এই কলমটা আপনি আপনার জীবদ্দশায় কোথাও না কোথাও টাচ করেছেন। এই কলমটা লাল রঙের একটা কলম, এটা আপনি আপনার ব্রেইনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে পারছেন কারণ এটা লাল রং করা আছে। তো এই যে জিনিসগুলো, এই প্রত্যেকটা জিনিস একটা শিশু যখন নতুন জন্ম হচ্ছে তার মাথায় থাকে না। এই প্রত্যেকটা জিনিসই সে এই 5টা সেন্স ব্যবহার করার মাধ্যমে সে রিসিভ করছে এবং তার ব্রেনে সেভ করছে। এবং এই কারণেই আপনারা যদি আমাদের ইসিডির কোর্সের মধ্যে এরকম একটা ছবি আছে যে ছবিতে দেখানো হয় যে প্রথম 3 মাস বাচ্চাদের ব্রেনের স্ক্যান করলে সেটা ছবিটা কেমন, 3 বছরে কেমন, আর 14 বছরে কেমন। আপনারা দেখবেন যে 3 বছরের যে ব্রেনের স্ক্যান, ওখানে নিউরাল কানেকশন গুলো একদম হিজিবিজি হিজিবিজি, একটা একটা ব্রেন সেল আর একটা ব্রেন সেলের সাথে একদম অনেকগুলো কানেকশনের মাধ্যমে একদম এরকম করে জড়ায় থাকে। তো এটা একটা বড় কারণ হচ্ছে সে প্রচুর ইনফরমেশন নিচ্ছে আর প্রসেস করছে, নিচ্ছে আর প্রসেস করছে। এই টাইমে কিন্তু তার কোনো ভাববার সময় নাই, সে শুধুমাত্র ইনফরমেশন নিচ্ছে আর প্রসেস করছে তার ব্রেনে। হ্যাঁ, এবং বার্থ থেকে 2 বছর, প্রথম 2 বছর এই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় বলা হয়। প্রথম 2 বছরে শিশু যত বেশি ন্যাচারাল এক্সপোজারে যাবে, যত বেশি ভিন্ন ভিন্ন পরিবেশে যে ভিন্ন ভিন্ন ধরনের আম, আহ, তথ্য সে কালেক্ট করবে তার নিজের জন্য, সেটা তার লাইফ লং বিভিন্ন আহ, বিষয়ে সারা জীবনের জন্য সেটা তার কাজে লাগবে। এবং দেখেন এখানে চমৎকার একটা লাইন আছে, আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড থ্রু সেন্সেস অ্যান্ড অ্যাকশন। অ্যাকশনটা কি? এই যে আমি একটু আগে বলছিলাম যে আমার হাতে এই যে একটা বক্স আছে, এটা যদি আমি শব্দ করি এটা কেমন শব্দ হবে, আর আমি যদি এই গ্লাসটাতে শব্দ করি এটা কেমন শব্দ হবে। সো এই যে অ্যাকশন গুলো যেগুলো আছে, এই যে ছুঁড়ে ফেলা, ফেলে দেওয়া, বারবার একই জিনিস ফেলা, বারবার একই পানিতে গ্লাসে নেওয়া, এই প্রত্যেকটা জিনিস সে এই বয়সে শিখছে এবং রিসিভ করছে। আমাদের বড়দের কাছে মনে হতে পারে এটা সে কি করছে, দুষ্টামি করছে, এটা ইচ্ছা করে আমাকে পরিশ্রম করানোর জন্য করছে, কিন্তু না, এটা তার ব্রেনের জন্য খুবই খুবই দরকারি একটা কাজ এবং সেই কাজটাই সে তার ব্রেন তাকে দিয়ে করাচ্ছে। 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল স্টেজ বলা হচ্ছে। প্রি অপারেশনাল নামটা শুনে আপনারা বুঝতে পারছেন অপারেশনের ঠিক আগের যে স্টেজটা সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই বয়সে শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সবচেয়ে দ্রুত হয়। 2 থেকে 7 বছর আপনি চিন্তা করুন, এই বয়সের যেই শিশুদেরকে আপনারা দেখছেন তারা প্রচুর ধরনের শব্দ এবং নতুন নতুন শব্দকে ম্যানিপুলেট করা, আপনারা দেখবেন ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন, আমরা একটা টার্ম ইউজ করি যে ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন। সেটা কি? সেটা হচ্ছে দেখবেন যে 4 বছর 5 বছর বয়সের বাচ্চা 2-3 বছরে সে প্রচুর ল্যাঙ্গুয়েজ নিচ্ছে, ইনফরমেশন নিচ্ছে। 4 বছরে যে সে হয়তোবা
বানিয়ে বানিয়ে বলছে, বা হচ্ছে একটা এরকম একটা কথা বলছে যেটা কিনা আসলে হওয়ার কথা না, অথবা আপনার বাসায় একজনের সাথে আরেকজন নিয়ে এমন একটা কথা বলছে যেটা কিনা আসলে সত্যি কথা না। সত্যি কথা না, আবার এটা আমরা মিথ্যাও বলবো না, মিথ্যা বলবো না ওই সেন্সে যে তুমি মিথ্যা বলছো, এটা আমরা এভাবে বলবো না। তো সত্যি কথা না মানে হচ্ছে সে কল্পনা করে বানিয়ে হয়তো বা একটা কথা বলছে, এবং বানিয়ে কথাটা বলার মাধ্যমে আপনার যে ফেসিয়াল এক্সপ্রেশন, এবং আপনি কি রেগে যাচ্ছেন, আপনি কি এক্সাইটেড হয়ে যাচ্ছেন, আপনার গলার স্বর কি উত্তেজিত হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আপনার শিশু, আপনার স্টুডেন্ট রিসিভ করছে, এবং রিসিভ করার মাধ্যমে সে বুঝতে পারছে ও আচ্ছা ঠিক আছে, এই কথাটা বললে আমি তাকে ম্যানিপুলেট করতে পারি, বা এই কথাটা বললে তাকে আমি এক্সাইট করতে পারি, এই কথাটা বললে তার হাত পায়ের যে রিয়াকশন হয় সেটা দেখতে আমার খুব মজা লাগে। তো 2 থেকে 7 বছর এই বয়সে তার কল্পনা শক্তি একদম খুবই খুবই প্রখর। সে শব্দের সাথে ল্যাঙ্গুয়েজের কানেকশনটা করতে শেখে। সে, যেমন ধরেন যে কোনো একটা শব্দ, অথবা লেটস আমি বলতেছি এটা অথবা এটা, সো এই যে এই শব্দ অথবা, এটা কিন্তু 2 বছর একটা বাচ্চা বুঝবে না, 3 বছর একটা বাচ্চা বুঝবে না। সে হয়তো অথবাটা রিসিভ করেছে, 4 বছর 5 বছরে যে সে যখন অ্যাপ্লাই করছে তখন সে বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে অথবা মানে হচ্ছে এই। সো এই যে শব্দের সাথে ল্যাঙ্গুয়েজের মিনিংফুল যে কোলাবোরেশন, এই জিনিসটা ডেভেলপ হচ্ছে এই 2 থেকে 7 বছর বয়সে। এবং এই জন্যই বলা হয়ে থাকে এই 7 বছর পর্যন্ত একটা শিশু 3টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারে। এই কারণে ডেফিনেটলি প্রথমেই মাদার টাং, তার মানে মাতৃভাষা যেটা, সেটা প্রথমে আমরা শেখাবো, একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা নাম, এটা দিয়ে আমরা শুরু করব। কিন্তু প্যারালি সে 3টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারে, কারণ তার ব্রেন এতটাই রেডি থাকে এই টাইমে। হ্যাঁ, এবং ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল ইমেজের মাধ্যমে সে সবকিছু চিন্তা করছে এবং শিখছে এই বয়সটাতে। এবং এই বয়সে সে যদি বলে আমি পাশের রুমে একটা কাক দেখে আসছি, অথবা পাশের রুমে একটা ভূত দেখে আসছি, তার মানে সে ডেফিনেটলি কল্পনা করছে যে পাশের রুমে আসলে একটা ভূত আছে। তো এই টাইমে তাকে এরকম ধমক দেওয়ার কিছু নাই, তাকে বুঝতে হবে সে কেন বলছে এবং কি কারণে সে এই কথাটা বলার পেছনে কারণটা কি ছিল আসলে। তো এই স্টেজটাকে আমরা বলছি প্রি অপারেশনাল স্টেজ। এই পরের স্টেজটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটা কিনা 7 থেকে 12 বছর বয়স। পৃথিবীটাকে সে দেখে লজিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে, এবং ক্যাটাগরিজ করে করে সে সবকিছু কল্পনা করে চিন্তা করে এবং ভেবে সাজানো শেখে। কনক্রিট অপারেশনাল স্টেজটা হচ্ছে এইটা, যে এই বয়সে সে আহ আহ, রং পেন্সিলকে অনেক জোরে চাপ দিলে ভেঙে যাবে, এই ধরনের লজিক্যাল রিজনিং গুলো তার মাঝে ডেভেলপ করছে। সে এই বয়সটাতে কিন্তু আপনার কথা শুনেই আর সে মেনে যাবে না, সে ওই জিনিসটার কাজ, ওই জিনিসটার কারণ শোনার চেষ্টা করবে, এবং ওই জিনিসের পেছনে কারণটা কি এবং লজিকটা কি, এই লজিকটা নিজে থেকে খোঁজার চেষ্টা করবে। এবং প্রশ্নের যে বয়স আছে এটা কিন্তু এই জায়গাতেই আসে, যে বাচ্চা যখন প্রথম কথা বলা শেখে তখন সে এটা কি, এটা কি, এটা কি কি দিয়ে শুরু করে। এরপর যখন 3-4 বছর বয়সে থাকে তখন এটা কেন, এটা কেন, এটা কেন, এটা বলে। এবং এটা কিভাবে, এই জিনিসটা শুরু হয় কনক্রিট অপারেশন স্টেজে, এবং কিভাবে কারণটা সে নিজে যে ফাইন্ড আউট করার চেষ্টা করে এই বয়সে। এবং এই বয়সে যুক্তি তর্কগুলো তার মাঝে প্রখর প্রখর হয়। এবং এই বয়সে আপনি দেখবেন তাকে, আপনি আগে যদি রাজকন্যা রাজপুত্র বা হচ্ছে আদর করে ডাকা এই জিনিসগুলো আপনি তাকে অভ্যস্ত করতেন, বা হচ্ছে সে ওই জিনিসটাতে অভ্যস্ত ছিল, এই বয়সে তার এটা আর ভালো লাগবে না। সে নতুন করে নতুন ভাবে কথা বলবে, তার নিজের যুক্তি, তার নিজের চিন্তাটা আপনার সামনে স্ট্রংলি প্রেজেন্ট করবে, এবং আপনি যা বলছেন তার পিছনে যুক্তি আছে কিনা সেটাও সে খুঁজে বের করবে। এরপরে যে স্টেজটা সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। 12 বছর থেকে শুরু করে বাকি সবাই, মানে আমরাও এই স্টেজের মধ্যে আছি। এই স্টেজটা কাকে বলা হচ্ছে, সারা পৃথিবী বা বিশ্বটাকে সে চেনে হাইপোথেটিক্যাল থিঙ্কিং এবং সায়েন্টিফিক রিজনিং এর মাধ্যমে। তার মানে আগের যে 8 বছর পর্যন্ত যে বয়সটা ছিল, ওই বয়সে সে যদি জানতো আচ্ছা ঠিক আছে এটা আমি কিভাবে খুঁজে বের করব, এই ফর্মাল অপারেশন স্টেজে এসে শিশু ওই যে 2টা বা 3টা সিমিলার ঘটনা সে দেখেছিল, তার উপর ভিত্তি করে সে হাইপোথেটিক্যাল ডিসিশন নেওয়া শিখবে। তার মানে আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমি ভিজে যাব, এই জিনিসটা সে হয়তোবা 6-7 বছর বয়সে শিখছে, যে বৃষ্টিতে কেউ যদি যায় তাহলে সে ভিজে যাবে, এবং ভিজে যাওয়ার পর সে যদি স্কুলে যায়, স্কুলে সে ড্রেসটা চেঞ্জ করতে পারবে না এবং তার অসুখ হওয়ার সম্ভাবনা আছে। এই যে ঘটনাগুলো পরপর সাজানো, এটা সে 8 বছর বয়সে শিখছে। কিন্তু ফর্মাল অপারেশন স্টেজে এসে সে পুরোপুরি বুঝতে পারছে এই যে সিকোয়েন্সিং যে ঘটনাগুলো আছে, আমি এটা খুবই সিলি একটা উদাহরণ দিয়েছি, বাট এরকম ঘটনার যে প্রবাহ, এই প্রবাহগুলো বুঝে সে অনুযায়ী ডিসিশন নেওয়া শিখে এই 12 বছর প্লাসে এসে। একজন প্রশ্ন করেছেন বাচ্চা বলা ঠিক কিনা।
অনেক জায়গায় আসলে অনেক জায়গায় প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে মানুষের সন্তান বা মানুষের শিশুকে শিশু বলা, আহ, এবং গরুর বাচ্চা বা কুকুরের বাচ্চা এদেরকে বাচ্চা বলা, এরকম একটা ট্রেন্ড আছে এনজিওতে বা হচ্ছে বিভিন্ন জায়গায় ল্যাঙ্গুয়েজ ফর্মের ক্ষেত্রে এটা ফলো করা হয়। কিন্তু এটা এরকম না যে আমরা বাচ্চা বলতে পারবো না, এটা শিশু বা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাইড থেকে এরকম আসলে কোনো না করা নাই যে বাচ্চা বলা যাবে না। আমার বাচ্চা, আপনাদের বাচ্চা, আমাদের বাচ্চা, এরকমই আমরা আসলে আগে থেকেই শুনে আসছি। ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আসলে একদিনেই এরকম শিশু বলে আসলে চেঞ্জ করে দেওয়া যাবে না। বাট আমি অনেক বেশি শিশু বলি কারণ আমি আসলে এই জিনিসগুলো বলে আসছি তাই। বাট এটাতে এরকম না যে শিশুই বলতে হবে, বাচ্চা বলা যাবে না, আমি মাঝে মাঝে বাচ্চাও বলি। তো আমরা পরের ইয়াটাতে চলে যাব, স্লাইডটাতে চলে যাব। সো এই পর্যন্ত আমি জিন পিয়াজেটের যেই থিওরিটা আছে পুরো থিওরিটা আপনাদেরকে এক্সপ্লেন করেছি, এবং এইটা নিয়ে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে ওখানে আপনারা আরো ডিটেল জানবেন। এবং বয়স অনুযায়ী যে ভাষার দক্ষতা বা হচ্ছে বয়স অনুযায়ী একটা শিশুর যে ডেভেলপমেন্টের মাইলস্টোন গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা আরো ডিটেল জানতে পারবেন। তো আজকে যেহেতু প্লে নিয়ে আমরা ক্লাস করছি, আজকে আমরা একটু প্লে ফোকাস আরো কিছু জিনিস নিয়ে জানবো। সো প্লে এর মাধ্যমে আসলে অনেক কিছুই, এই যে আমরা যে বলছিলাম যে কনক্রিট অপারেশনাল স্টেজ পর্যন্ত, আম, উম, আ- আ- এই যে কনক্রিট অপারেশনাল স্টেজ পর্যন্ত আম, একটা শিশুকে আপনি জাস্ট প্লে দিয়েই অনেক কিছু দিয়ে দিতে পারবেন। তার ল্যাঙ্গুয়েজ এবং লিটারেসি ডেভেলপমেন্ট আপনি করে ফেলতে পারবেন। ম্যাথ এবং লজিক্যাল রিজনিংটা, ম্যাথটা আমরা মনে করি যে আমরা ম্যাথ শুরু করতেছি স্কুলে যে, বাট একটা শিশু জন্মের পর থেকেই তার ম্যাথ ডেভেলপ হওয়া শুরু করে। যেমন ধরেন, সে বুঝতে পারবে যে ওই দরজাটা আসলে কতটুকু দূরে, অথবা এখানে একটা চেয়ার আছে, সেই চেয়ারটাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যেতে পারি যদি আমি 2 স্টেপ সাইডে না যাই। এটা কি, এটা কিন্তু সে ম্যাথ ইউজ করলো। সো এরকম করে, বা হচ্ছে এটা কত দূর থেকে পড়লে, ম্যাথ সায়েন্স এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা শিশু আসলে জন্মের পর থেকে ইউজ করে করে বড় হচ্ছে। ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল রিজনিংটা এই জন্যই আসলে ছোটবেলা থেকেই ডেভেলপ হয়, এবং আমরাও কিন্তু খুব সচেতন ভাবে এই জিনিসটা যদি আমরা জানি তখন আমরা আসলে স্টিমুলেট করতে পারবো, তার এই কাজগুলোকে ত্বরান্বিত করতে পারবো বাধাগ্রস্ত না করে। হ্যাঁ, সায়েন্স এবং সোশ্যাল ইমোশনাল লার্নিং, আপনারা সোশ্যাল ইমোশনাল লার্নিংটা অনেক শুনে থাকবেন। এটা হচ্ছে যেমন ধরেন, আম, উম, উম, আমরা যদি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে একটা শিশুর একটা পরিবেশে যে, একটা সামাজিক পরিবেশে যে কি বলা দরকার, কি বলা দরকার না, এই ধরনের যে সেন্সটা তৈরি হচ্ছে, এবং কি বললে আমার আশেপাশের মানুষজন খুশি হবে বা কি বললে তারা হার্ট হবে, কষ্ট পাবে, এই যে সেন্সটা তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে সে তার নিজের ইমোশনটা কতটুকু বুঝছে, সে তার আশেপাশের মানুষজনের ইমোশনটা কতটুকু বুঝছে, এবং সেই বোঝা অনুযায়ী সে কি স্টেপটা নিতে পারছে কিনা। এটাই হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং। আমরা সামাজিক বিজ্ঞানে অনেক কিছু পড়াশোনা করে আসছি, তারই আসলে অনেক কিছু আমরা কভার কভার হয়ে যায় আমাদের। কিন্তু এটা আসলে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে আসলে পরিবার থেকেই দিতে হয়। এবং প্রথম 8 বছরে স্পেশালি বলা হয়ে থাকে, প্রথম 5 বছর, 5 বছরে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট 95% পর্যন্ত হয়ে যায়। অনেক জায়গায় 90% বলতেছে, অনেক জায়গায় 95% বলতেছে। বাট এই জিনিসটা যেহেতু হয়ে যায়, তো এই জায়গাতে আমরা যদি ফোকাসটা না দিই তখন আমাদের শিশুদের আসলে ডেভেলপমেন্টাল কিছু ইস্যুস আমরা দেখি। হ্যাঁ, এই জন্য আমাদের এই জায়গাগুলোতেও আসলে খেলতে খেলতে কিভাবে ডেভেলপ করা যায় এই জিনিসগুলো আমাদের জানতে হবে বা নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের কিছু প্রশ্ন জমা হচ্ছে, আমরা প্রশ্নগুলো আমাদের সেশনের শেষে নিব। কিন্তু ডেফিনেটলি আপনারা প্রশ্নগুলো চ্যাট বক্সে দিতে থাকেন, কারণ পুরো সেশন শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আর মাথায় থাকবে না, তখন মনে হবে কি প্রশ্ন করব। তো আপনারা, আমি যা যা বলতেছি, এবং আমাদের টাইমটা আসলে খুবই কম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। বাট আপনাদের যে যে জায়গায় প্রশ্ন মনে হচ্ছে, আপনাদের স্টুডেন্টদের সাথে, সন্তানের সাথে আপনারা মিল খুঁজে পাচ্ছেন, সেই সেই প্রশ্নগুলো আপনারা দিয়ে রাখতে পারেন, আমি প্রশ্নগুলোর উত্তর দিব। তো আমরা নেক্সট স্লাইডে যাব। তো এই 4টা ধরনের বড় বড় ডেভেলপমেন্ট আসলে খেলার মাধ্যমে করে ফেলা সম্ভব। আমি আপনাদেরকে আজকে 2টা ডেভেলপমেন্ট নিয়ে বলবো, একটা ডেভেলপমেন্ট নিয়ে একটু টাচ করব। এবং পাশাপাশি এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ইসিডি কোর্সে আসলে করানো হবে। কিন্তু তারপর আমি এই 2টা জিনিস নিয়ে বলবো, কারণ এগুলো খুবই বেশি কানেক্টেড, এবং আপনারা আপনাদের ডেইলি লাইফে খুবই মিল খুঁজে পাবেন। এবং আপনারা এই অল্প একটু জেনে আপনারা বেশ কিছু কাজ আসলে আপনার স্টুডেন্ট বা সন্তানের সাথে আসলে করতে পারবেন। এটার জন্য আমি 2টা জিনিস আসলে পিক করেছি। প্রথমটা হচ্ছে আর্লি লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আর্লি লিটারেসি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝছি?
আমাদের শিশুদের প্রথম 8 বছরে 4টা মেজর ধরনের ডেভেলপমেন্ট হয়। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, একটা হলো তার কগনিটিভ ডেভেলপমেন্ট, যে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আমি বলছিলাম, একটা হলো সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, সেটাও আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম, এবং আরেকটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এই 4টা ডেভেলপমেন্টের যে আর্লি লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি দেখছি যে বাচ্চার বয়স হয়তো 4 বছর হয়ে গেছে, কিন্তু তার বেসিক নিডটা সে বলতে পারছে না। সে খাবে, অথবা সে বাথরুমে যাবে, অথবা সে উম, ব্যথা পেয়েছে। ইনফ্যাক্ট অনেক বাচ্চা এটাও বলতে পারে না, সে যে ব্যথা পেয়েছে, কোথায় ব্যথা পেয়ে আসছে এটাও বলতে পারে না। তো এই যে জিনিসগুলো, এটা হচ্ছে তার মানে তার কমিউনিকেশনের প্রপার ডেভেলপমেন্ট যখন হবে, তখন কিন্তু সেই কমিউনিকেশন গুলো করতে পারবে। কারণ কমিউনিকেশনের প্রথম কম্পোনেন্টই হচ্ছে, আমি একজন হিউম্যান বিং হিসেবে, আমার যদি আমার আমার বেসিক নিড কি, আমার খিদা লেগেছে, আমার খেতে হবে, কারণ আমার এই আমাকে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য আমাকে খেতে হবে। তো এই যে বেসিক নিডের যে কমিউনিকেশন, এটা সে সবার আগে শিখবে। কারণ হচ্ছে তাকে পৃথিবীতে সার্ভাইভ করতে হবে। হ্যাঁ, তো এই জন্যে যখন একটা শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না, তখন দেখবেন যে এরকম অনেক বেসিক ধরনের কমিউনিকেশন সে করতে পারছে না, সে বুঝতে পারছে না কোথায় কি বলবে। এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা একদম 2 বছর 3 বছর বয়স থেকেই আসলে এই কাজগুলো করলে তাদের কিন্তু এই ডেভেলপমেন্টগুলো খুব চমৎকার ভাবে হয়ে যাবে। এবং স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি কিছু স্কুলের উদাহরণ দিব, তার কারণ হচ্ছে আর্লি লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু স্কুলের বইগুলো খুবই চমৎকার ভাবে আপনারা কাজে লাগাতে পারেন। আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষার ক্ষেত্রে গ্রামারের উপর যতটা ফোকাস দেই, আমরা যদি পাশাপাশি তাদেরকে ইন্টারেক্টিভ লার্নিং বা খেলার মাধ্যমে শেখাটাকে ফোকাস দিতাম, তার ল্যাঙ্গুয়েজ শেখাটা, মানে আমার বাংলা ভাষার যদি উদ্দেশ্য হয় তার ল্যাঙ্গুয়েজ বা তার হচ্ছে ভাষার ডেভেলপমেন্ট, সে ঠিকভাবে কমিউনিকেট করতে পারবে, তাহলে সেই জায়গাটাতে আরো ভালোভাবে কাজ হবে বা আরো উপকৃত হবে শিশুরা। হ্যাঁ, তো আর্লি লিটারেসি বলাই হচ্ছে যে শিশু তার আর্লি এইজে রিডিং রাইটিং সে এটা শিখে ফেলতে পারবে কিনা, এবং সে কতটুকু শিখতে পারছে এবং রিড এবং রাইট করতে পারছে। হ্যাঁ, তো এই সময়টাতে আপনি যদি তাদের সাথে বেশি বেশি গল্পের বই পড়েন, রোল প্লে করেন, যে যেই ধরনের খেলাগুলোর কথা আমরা একটু আগে বলে আসছি, যে রোল প্লে করা, অথবা প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তৈরি করা। প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট কি? যেমন ধরেন আমার যেমন ক্লাসরুম ম্যানেজমেন্টের একটা সেশনে আমার যেরকম একটা এরকম একটা উদাহরণ আছে। যেমন ধরেন 4 বছর বয়সের বাচ্চা, ওদের তো সবারই কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে যায় নাই, অথবা 4 বছরেই শিশুটা প্রথম স্কুলে গেছে। এখন সে তো জানে না যে কথা বলার আগে হাত উঠাইতে হবে, কারণ সে তো বাসায় কখনো কথা বলার আগে হাত উঠাই নাই, তাই না? সো স্কুলের ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে এটাকে বলে টার্মিনোলজি, আমরা কিন্তু যে যে সেক্টরে পড়ে আসছি তার কিছু টার্মিনোলজি আছে। তো একটা শিশুর জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা নতুন, যে স্কুলে গেলে টিচারকে মিস ডাকতে হবে, অথবা স্কুলে গেলে তাকে হাত উঠাইতে হবে কথা বলার আগে, অথবা বসার আগে পারমিশন নিতে হবে, যে নিয়ম কানুন গুলো, ক্লাসরুম ম্যানেজমেন্টের যে জিনিসগুলো আমরা শিখাই, আসলে নিয়ম কানুন গুলো কিভাবে শিশুদেরকে অভ্যস্ত করা যায়। তো ওই জায়গা থেকে শিশুকে যদি আপনি শেখাইতে চান, তাহলে অবশ্যই প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট হইতে হবে। তার মানে ওই যে কথা বলার আগে প্রথমে নিজে কল্পনায় ভাবা, তারপরে হাত উঠানো, তারপরে টিচার যখন বলবে তখন মুখে বলা। এটা যে আমি মুখে বলছি, এই মুখে বলার চাইতে এটা যদি একটা ছবি থাকে পোস্টার পেপারে, আপনি যদি আপনার ক্লাসরুমের ওয়ালে সাটায় দেন, অথবা আপনার যদি বাসায়ও আপনার আপনার শিশুকে আপনি চাচ্ছেন তাকে দাঁত ব্রাশ করার একটা রুটিনে ফেলবেন, অথবা তাকে তার খেলনাগুলো গুছিয়ে রাখার একটা রুটিন করতে চাচ্ছেন, অথবা হোমওয়ার্ক করার একটা রুটিন করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা যদি ছবি আকারে জিনিসটা আপনার শিশুর টেবিলের উপরে অথবা তার রুমের কোনো একটা কোনায় আপনি যদি এটা টানায় দেন, তাহলে সে বুঝতে পারবে কোন কাজে পড়ে কোন কাজে স্টেপ। এবং এইটা তার ব্রেনের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মৌখিক ভাবে অনেক কথা টানা, আমি যেমন অনেকক্ষণ ধরে টানা কথা বলতেছি, তো এই যে টানা কথা বলতেছি আপনারা রিসিভ করতে পারতেছেন কারণ আপনারা সবাই অনেক বড় মানুষ, কিন্তু একটা শিশুর সাথে আমি কখনোই এভাবে কথা বলতে পারবো না। শিশুর সাথে কথা বলতে হলে তার চোখের দিকে তাকায় কথা বলতে হবে, তার আই লেভেলে নিয়ে আসছে এসে কথা বলতে হবে, এবং আস্তে আস্তে কথা বলতে হবে। এই যে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তৈরি করা, তার মানে প্রিন্টে বা ছবি আকারে আমি যা বলতে চাচ্ছি সেটা ছবি আকারে প্রকাশ করা। আমি যা বলতে চাচ্ছি তা, আমি যা করাইতে চাচ্ছি সেটা ছন্দ, গান এবং ছড়ার মাধ্যমে করানো, এবং ইন্টারেক্টিভ রিডিং এ শিশুদেরকে অভ্যস্ত করা।
একটু বড় বাচ্চা যারা আছে তাদেরকে তাদের ক্লাসরুমের বা তাদের গল্পগুলো নিয়ে রোল প্লে করা এবং নিজেরা যাতে লিখতে পারে তার জন্য ওই যে ক্লাসের মধ্যে আপনারা এই ধরনের খেলা খেলতে পারেন, যে একজন একটা লাইন বললো আরেকজন আরেকটা লাইন বললো, এই ধরনের খেলা খেলা এবং গেম এবং পাজেলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের এই যে আর্লি লিটারেসিটা নিয়ে কাজ করতে পারি। এবং এই জায়গাটা আপনারা একটু ভেবে রাখবেন, কারণ আমাদের সবার শেষে আমরা যখন সেশনটা শেষ করব তখন আমরা এই কথাটা জিজ্ঞেস করব যে আপনারা কি ধরনের খেলার মাধ্যমে শিশুদের এই আর্লি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনারা দেখেন যে আমি এখানে একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে আমাদের গুফি থেকে ডিজাইন করা ওয়াটার এইড এবং গুফি একসাথে আমরা এটি ডিজাইন করেছি জীবাণু লুডো খেলা। আপনারা দেখেন একটু যদি জুম করা যাবে, কি গেমটা কি জুম করা সম্ভব? গল্পের মাধ্যমে আমরা কিভাবে একটা গল্প বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে পারি এবং পাশাপাশি ম্যাথটাকে নিয়েও কাজ করতে পারি, এটা হচ্ছে তার চমৎকার একটা উদাহরণ। যেমন ধরেন এই যে এখানে খাবার অপচয় করেছি, দেখেন 16 নাম্বার ঘরে আমি খাবার অপচয় করেছি, তার জন্য একটা পানিশমেন্ট দেখেছেন, তার জন্য তাকে 16 থেকে 4-এ চলে আসতে হয়েছে। আবার 35 নাম্বার ঘরে দেখেন পর্যাপ্ত পানি খায়নি, তার জন্য তাকে একটা সাপ পেয়েছে। আবার দেখেন 23 হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করেছি, 23 থেকে সে 44-এ চলে গেল। সো এই যে শিশুদেরকে যখন আমরা শেখাচ্ছি তখন যদি এই ধরনের একটু গেমিফাই করে একটু ইন্টারাকশনের মাধ্যমে শেখাই তখন কিন্তু তার লার্নিংটা খুবই চমৎকার হবে। দেখুন আরেকটা চমৎকার জিনিস, এই যে প্লাস্টিকের খালি বোতল রাস্তায় ফেলেছি, 67 নাম্বার। রেস্টুরেন্টে হাত ধুয়ে খেয়েছি, 69 নাম্বার। এটা ভালো কাজ ছিল, এটা সবুজ রং করা, এই জন্য সে মই পেয়েছে। তো এই ধরনের খেলাগুলো আমরা আমরা যেমন গুফিতে আসলে ইন্টারেক্টিভ লার্নিং নিয়ে কাজ করি, আমরা আমরা যেটা বলছিলাম। তো এটা যেমন আমাদের নতুন একটা ডিজাইন করা গেম, আমরা একটা উনো কার্ডও ডিজাইন করেছি যেখানে বাচ্চাদের আচরণগত যেই পরিবর্তনগুলো আছে সেগুলো নিয়ে স্পেসিফিক্যালি কাজ করেছি। তো এই ধরনের গেম এবং অ্যাক্টিভিটির মাধ্যমে স্টোরির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই তাদেরকে প্রত্যেকটা জিনিস শিখিয়ে ফেলতে পারেন। এবং সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য এই জায়গাতে যে আমাদেরকে আসলে পাল্লা দিতে হচ্ছে মোবাইল ফোনের সাথে। কারণ আমরা আমাদের ছোটবেলায় কিন্তু মোবাইল ফোন বা টিভির আসলে অতটা আম- আমাদের স্ক্রিন টাইম এতটা ছিল না। আসলে আমরা যেহেতু বিটিভির জেনারেশন, আমরা দিনের একটা সময় শুধু টিভি দেখতে পারতাম, একটা সময় একটা প্রোগ্রাম হয়তো বা দেখতে পারতাম সারাদিনে। তো ওই যে ওই জায়গা থেকে শিশুরা এখন সারাদিনই টিভি দেখতে পারছে এবং সারাদিনই মোবাইল নিয়ে থাকতে পারছে। ওই জায়গায় এসে তাকে কিন্তু আপনাকে কিন্তু আর ওই যে গদ বাঁধা পড়ায় আসলে থেকে মানে থাকলে আসলে হবে না, কারণ আপনাকে প্রতিযোগিতা করতে হচ্ছে স্ক্রিনের সাথে আপনার এই সাদামাটা বইয়ের। আপনার এই সাদামাটা বইয়ের ওর মনোযোগ থাকবে না, কনসেন্ট্রেশন ব্রেক করবে এবং সে আহ বেশিক্ষণ এক জায়গায় পড়তে পারবে না এবং পড়লেও তার মনে থাকবে না। তো এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের মধ্যে আমি প্রচুর দেখছি। এটার জন্য আমি আরো বলছি যে আপনারা আসলে প্রচুর গেম এবং আপনি নিজে ছোটবেলায় যে ধরনের গেমগুলো খেলেছেন সেগুলোর সাথে তাদেরকে আসলে অ্যাসোসিয়েট করুন, সেগুলোকে আম, সেগুলোর সাথে তাদেরকে ইনভলভ করুন যাতে করে সে আর ওই জিনিসটা শিখতে পারে বা আপনার সাথে আপনি তাকে সাথে নিয়ে জিনিসগুলো করান আসলে। আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে টানা আমি নিজে কথা বলেছি, এটা আপনাদের জন্য একটা কাজ। সেটা হচ্ছে আপনারা সবাই চ্যাট বক্স ইউজ করতে পারেন, আমি অলরেডি দেখেছি আপনারা সবাই টাইপ করেছেন। এইখানে আপনাদের জন্য একটা টাস্ক আছে, সেটা হলো একটা মজার খেলা, খ দিয়ে আছে যা খুঁজে বের করি তা। হ্যাঁ, এবং এখানে দেখেন অনেক কিছুর ছবি আছে, কি কি খ দিয়ে আছে সেটা খুঁজে বের করে, একজন অলরেডি এঁকে ফেলছেন, এঁকে দিয়ে না, আপনারা চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্সে আপনারা লিখবেন, আমি রেসপন্স গুলো এখানে চ্যাট বক্স থেকে দেখবো। আমরা 2 মিনিট এই খেলাটা খেলবো, আমরা আবার আরেকটা খেলা মানে সিমিলার আরেকটা পেজও আছে। তো 2 মিনিট 2 মিনিট করে 4 মিনিট আমরা এই খেলাটা খেলবো। 2 মিনিট সময় আছে, আপনারা ছবিটা দেখে দেখুন খ দিয়ে কি কি আছে। একজন একটা লিখে ফেললে আরেকজন এটাই লিখবেন না, অন্য কিছু লেখার চেষ্টা করবেন। খেজুর, খরগোশ, খেলনা, খাবার, খাতা, খাম, খাতা, খেয়া নৌকা। গুড। খাবার, খাম, খাতা,
খোলা আকাশ, ওয়াও। খেয়া নৌকা। খ্যাকশিয়াল, হ্যাঁ, খ্যাকশিয়ালও আছে। খুন্তি আছে, আপনারা কেউ দেখেছেন এখানে একটা খুন্তি আছে রান্না বান্নার? খেয়া ঘাট, গুড। খুঁটি, হ্যাঁ। আপনারা না বললে আমি এটা বলতাম যে খুঁটিও আছে এখানে। খাওয়া। আবার রিপিট হচ্ছে, নতুন কিছু পাচ্ছেন কিনা দেখেন। 2 মিনিট শেষ আমাদের। খেজুর। আপনারা মোটামুটি সবাই পেরেছেন, সবাই সবকিছু বলে ফেলছেন। আমরা পরের ছবিটাতে যাব। একই গেম, একই নিয়ম, কিন্তু এটা অন্য খোশ মেজাজে। ওয়াও, খোশ মেজাজে বলেছেন, দেখেন কি চমৎকার। ছবিটা আপনারা অন্যভাবে দেখছেন, খোঁজার চেষ্টা করছেন, এই জন্য আপনারা অনেক কিছু খুঁজে পাচ্ছেন ওই অক্ষরটা দিয়ে। এবার একটু কঠিন। এটা হচ্ছে ও দিয়ে আছে যা, খুঁজে বের করি তা। ব্যাং, ডেফিনেটলি ব্যাং থাকবেই। আর কি আছে দেখুন। রং, মাছরাঙা, হাঙর, ঝিঙে, হ্যাঁ এখানে কিন্তু ঝিঙে আছে। রংধনু আছে, রঙও আছে, রংধনু আছে, রং তুলি আছে। হাঙর, রংধনু। রং বাহার। ঝিঙে, হাঙর, ব্যাং, রংধনু, রং। গুড, আপনারা মোটামুটি সবই পেয়ে গেছেন। তো এই যে দেখেন, আমরা খুবই চমৎকার দুইটা ওয়ার্ম আপ সেশন করলাম, দুইটা চমৎকার কাজ করলাম। সেটা হচ্ছে আপনাদেরকে একটা লিমিটের মধ্যে রেখে বা হচ্ছে একটা শর্ত দিয়ে, সেই শর্তের উপর ভিত্তি করে আপনাদেরকে ছবিগুলো দেখতে দিয়েছি আমি। যখন আমি শর্তের উপর ভিত্তি করে আপনাদেরকে ছবিগুলো দেখতে দিলাম, তখন কিন্তু আপনারা এমন এমন জিনিস বের করেছেন যেটা কিন্তু আপনি রেগুলার অবস্থায় থাকলে দেখতেনও না বা খুঁজতেনও না। যেমন খুঁটি বের করেছেন আপনারা, খেয়া নৌকা, খ্যাক শিয়াল। আমরা কিন্তু শিয়ালকে শিয়াল বলি, তাই না? কিন্তু খ্যাক শিয়াল কিন্তু কখনো বলি না। যেহেতু খ দিয়ে খুঁজে বের করতে বলেছি, আপনারা কিন্তু খ্যাক শিয়ালটা খুঁজে বের করেছেন। তো এই যে ব্যাপারটা, যখন আপনারা একটা উদ্দেশ্য নিয়ে বসবেন শিশুর সাথে, তখন কিন্তু সেই উদ্দেশ্যটাকে, ওই যে অবজেক্টিভ, একটা অবজেক্টিভকে রাখবেন। সেই অবজেক্টিভটাকে, আমার মেয়ে ঘুম থেকে উঠে এসেছে, সেই জন্য সে আমাকে ধরে আছে। মেঘাটিতে তুমি এখানে রং করতে পারো বসে বসে, তাহলে মার সাহায্য হবে। রং করতে চাও? গুড জব। ওপাশে বসো। তো যখন আপনাদেরকে আমি অবজেক্টিভটা একদম ঠিক করে দিয়েছি, আইডেন্টিফাই করে দিয়েছি, তখন কিন্তু আপনারা ওইটা দিয়েই খুঁজে বের করেছেন। ও আচ্ছা, ঝিঙে, ঝিঙে, ঝিঙে গাছ, এরকমও কিন্তু অনেকে বলে। যেমন আপনারা একটু আগে বলছেন খোলা আকাশ। তো আমরা তো আকাশটাকে আকাশ বলি, কিন্তু খ যখন বলেছি তখন কিন্তু আমরা খোলা আকাশ বলেছি। তো এই যে বিষয়টা, যে আপনারা নিজেরাও দেখেন আসলে, খেলতে কার না ভালো লাগে? আমাদের সবারই ভালো লেগেছে, আমরা মাত্র একটা খেলা খেলেছি। তো এই যে এরকম খেলাগুলো আপনাদের শিশুদের সাথেও আপনারা খেলবেন, যাতে করে তার পড়াটাকে আর পড়া না মনে হয়, তার পড়াটাকে খেলা মনে হয়। এবং এইটাই কিন্তু আমাদের সবার উদ্দেশ্য, আলটিমেট উদ্দেশ্য। হুম। তো চলো, তাসিন, আমরা পরের স্লাইডে চলে যাব। না, প্লিজ। আচ্ছা, এরপরে আমরা জানবো যে আর্লি সায়েন্স। আমি বলছিলাম আপনাদেরকে যে সায়েন্সের বা ম্যাথের এই কনসেপ্ট গুলো আমরা ধরেই নেই যে আমরা ক্লাস 3 পর থেকে বাচ্চাদের মাঝে, বা হচ্ছে স্কুলে যাওয়ার পর থেকে বাচ্চাদের মাঝে ডেভেলপ হয়। কিন্তু আসলে না, আমি এতক্ষণ ধরে যা উদাহরণ দিয়েছি তা দিয়ে আপনারা ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে একটা শিশু জন্মের পর থেকে আসলে এই ডেভেলপমেন্ট গুলো হইতে থাকে। হ্যাঁ, এই যে
আর্লি সায়েন্সের 7টা কম্পোনেন্ট আছে। যে 7টা কম্পোনেন্ট ধরেই একটা শিশুকে তার ব্রেন কিন্তু এই 7টা কম্পোনেন্ট ধরেই শেখাচ্ছে, রেগুলারলি শেখাচ্ছে। আমরা বুঝতেও পারছি না আমরা যেইভাবে শিখছি। তো চলেন আমরা আজকে জানবো এগুলো, এবং জানার পর আমরা আমাদের শিশুদেরকে এই জিনিসগুলো করার জন্য ফ্যাসিলিটেট করব, আমরা ফ্যাসিলিটেটর হয়ে যাব। আমরা টিচাররা এবং প্যারেন্টসরা শিশুদেরকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিব যাতে তার এই লার্নিং গুলো কমপ্লিট হয়। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। সো আর্লি সায়েন্স কনসেপ্টের জন্য প্রথমেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে অবজার্ভিং বা অবজারভেশন পাওয়ার। হ্যাঁ, আপনারা দেখবেন যে আমরা যখন গোয়েন্দা গল্প পড়ি বা হচ্ছে যেমন শার্লক হোমসের সুপার পাওয়ার কি? অবজারভেশন। সে একটা মানুষের জামা কাপড় দেখেই এবং হচ্ছে তার হাতের নখ, সে তার গায়ের গন্ধ, তার হচ্ছে চুলের কাট, আহ, সবকিছু দেখে সে এমন 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 অবজারভেশন দেয় যেটা কিন্তু মিলে যায়। এবং আপনিও যদি খুব লক্ষ্য করেন আপনি দেখবেন যে আপনি কোনো একটা জিনিস সম্পর্কে, কোনো একটা মানুষ সম্পর্কে, যেমন ধরেন মোটা দাগের অবজারভেশন কি? মোটা দাগের অবজারভেশন হচ্ছে আম, বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি বলি, আচ্ছা ঠিক আছে, মোটা দাগের অবজারভেশন হচ্ছে এই যে এই আমার কাছে একটা পেন্সিল আছে, এই পেন্সিলের মাথাটা ভেঙে যায় না। হ্যাঁ, এটা একটা অবজারভেশন। আর যদি ভেঙে যায় সেটা দিয়ে আমি লিখতে পারবো না, সেটা দিয়ে ছবি আঁকতে পারবো না, ওটা হচ্ছে আরেকটা অবজারভেশন। সো অবজারভেশন এরকম না যে একজন গোয়েন্দা বা একজন পুলিশ অফিসারই শুধু লাগে। অবজারভেশন এমন একটা জিনিস যেটা কিনা একটা শিশু জন্মের পর থেকে এটা রিসিভ করতে করতে বড় হচ্ছে, এবং আমরাও প্রতিনিয়ত আমাদের অবজারভেশনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করছি। হ্যাঁ, এখন অবজারভেশন স্কিলটাকে আপনারা আরেকটু ফ্যাসিলিটেট করার জন্য কি ধরনের কাজ করতে পারেন? একটা হচ্ছে সে তোমার কাছে আপু আসছে। সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার নেটওয়ার্কের হ্যাঁ, ইস্যু ছিল। এবার তো আমাকে শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করে নিই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো অবজারভিংটা এইভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, যেমন ধরেন বিভিন্ন ধরনের টেক্সচারটা দেওয়া, যেটা আমরা বলতেছিলাম যে আমরা যেহেতু সেন্সের মাধ্যমে বা টাচের মাধ্যমে শিখি। আপনারা যখন চিন্তা করেন যে ক্লাস 3 এর বা 4-এর একটা বাচ্চাকে আপনারা একটা কিছু শেখাইতে চাচ্ছেন, হ্যাঁ, ওই শেখাটাতে যদি আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে আমি অবজারভেশন স্কিলটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা কিভাবে শিখাবো, আপনারা এই চিন্তা করেন না, ডেফিনেটলি আপনারা এটার উত্তর পাবেন। আমি জানি না আপনারা এখন কি শেখাচ্ছেন, কিন্তু যদি আমরা উম উম, যে কোনো একটা উদাহরণ, যেমন ধরেন আমরা কোনো একটা জীবন চক্র শিখতেছি। জীবন চক্রটা কিন্তু খুবই চমৎকার ভাবে অবজারভেশন দিয়ে শেখানো যায়। আপনার একটা গাছের জীবন চক্র শেখাচ্ছেন অথবা প্রজাপতির জীবন চক্র শেখাচ্ছেন, পুরো জিনিসটাই আপনার অবজারভেশনের মাধ্যমেই কিন্তু শেখাইতে পারেন। অথবা ঋতু শেখাচ্ছেন, ঋতুটাও কিন্তু আমরা অবজারভেশনের মাধ্যমেই শেখাইতে পারি। এই ঋতুতে কি কি হচ্ছে খাতা কলমে লিখতে বলেন। প্রচুর আকাশে আজকে যেমন ঢাকার আকাশটা খুবই চমৎকার ছিল, বাইরে প্রচুর বাতাস, তো এই সিজনে প্রচুর বাতাস, বা হচ্ছে আকাশের মেঘগুলো একদম দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, এই জিনিসগুলো অবজার্ভ করান রেগুলারলি। স্টুডেন্টদেরকে পরিবেশ থেকে অবজার্ভ করান, আশেপাশে যা আছে সেখান থেকেই অবজার্ভ করেন। আমি যা দেখি তুমি তা দেখো, এরকম একটা খেলা আমরা খেলতাম। তো এই ধরনের খেলাগুলো আপনারা খেলতে পারেন, যে আমি এটা দেখতেছি আমার আমার রুমের মধ্যে, আমি আমি যা আমার কাছে আমার রুমের মধ্যে এরকম একটা খেলনা আছে, যে এই খেলনাটা নীল রঙের। তো এই ধরনের কথাবার্তা বলা, বা আমি আমার ঘরে এরকম একটা জিনিস দেখতে পারতেছি যেটা কিনা কমলা রঙের, সো রংটা কি, ওটা আসলে ওটা দিয়ে কি করা যায়, এই ধরনের কথাগুলো বলার মাধ্যমে আপনারা কিন্তু তার অবজারভেশন এবং চিন্তা দুটো জিনিস একটা কানেকশন তৈরি করতে পারেন। তো আমরা
সায়েন্সের সবার প্রথম এবং গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে অবজার্ভিং, এবং এইটা নিয়ে আপনারা সচেতনভাবে এখন থেকে কাজ করবেন। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, অবজার্ভিং এর পরে আসে কম্পেয়ারিং। তার মানে আপনারা দেখবেন যে শিশুরা খুব ছোট বয়স থেকেই তুলনা করা শিখে যায়। যেমন ধরেন, সে হয়তোবা একই ধরনের খেলনাগুলোকে একসাথে রেখেছে, অন্য ধরনের খেলনাগুলো অন্য পাশে রেখেছে, অথবা একই রঙের খেলনাগুলো একসাথে রেখেছে, অন্য রঙের খেলনাগুলো আলাদা করেছে। এই যে কম্পেয়ারিং কম্পেয়ারিং ব্যাপারটা কিন্তু আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রতিদিনের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করছি। আপনাদের স্টুডেন্টরাও কিন্তু ক্লাসে প্রচুর ব্যবহার করছে। সবার নিচে বই, বড় বইগুলো একসাথে, তারপরে ছোট খাতাগুলো একসাথে, পেন্সিল বা রাবার ইরেজার শার্পনার একটা বক্সের মধ্যে রাখা, এটা কি কম্পেয়ার করে একই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা আলাদা করে রেখেছি, তাই না? তো এই যে, কিছু বলবা? তুমি ছবিটা আঁকা শেষ করো, ঠিক আছে? ছবিটা আঁকা শেষ করলে আমরা সবাইকে দেখাবো তোমার ছবিটা, ওকে? ঠিক আছে। তো আমার আমার বাসায় আসলে আজকে কেউ কেউ নাই, তেমন কেউ নাই। তো আমি একটু উম, আমার মেয়েকে সাথে নিয়ে আমি আসলে ক্লাসগুলো নিচ্ছি। তো আপনারাও যদি আপনাদের শিশুর সাথে আশেপাশে থাকে, যেহেতু রাতের বেলা, সাথে নিয়ে ক্লাস নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে কম্পেয়ারিংটা আসলে কিভাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে অনেকগুলো উদাহরণ রেখেছি। আপনাদের সাথে ভিডিও রেকর্ডিং বা হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করে দেওয়া হবে, আর যেহেতু লাইভ স্ট্রিমে হচ্ছে আমার ধারণা এটা টিচার্স টাইমে পেজ থেকেও আপনারা পেয়ে যাবেন। এখন কম্পেয়ারিংটা আসলে সায়েন্সের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? ওই যে একটু আগে আমি বলছিলাম যে আমরা পাতা খেলার খেলা যখন খেলেছি, বা হচ্ছে যেমন ধরেন যখন আমরা আহ কোনোটা কিছু আহ, বানাতে যাচ্ছি, কোনোটা কিছু আলাদা করতে যাচ্ছি, তখন কিন্তু তুলনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যখন আমরা আলুগুলোকে রাখছি, আমরা কিন্তু আলুগুলোকে একসাথে রাখছি, পেঁয়াজগুলোকে আলাদা করে রাখছি, ভেজা আলু আলাদা রাখছি, শুকনো আলু আলাদা রাখছি। এভাবে কি করছি? এভাবে হচ্ছে আমার ভেজা আলু শুকনো আলু কিন্তু একসাথে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমরা বড়রা জেনে বুঝে করছি। এবং না মা, শব্দ করো না, তুমি তোমার মতো রং করো, আমি আমার মতো কথা বলি, ওকে? তো এই জিনিসটা কিন্তু আমরা জেনে বুঝে করছি, এবং এই জিনিসটা কিন্তু আমরা আমাদের সন্তানের মাঝেও কম্পেয়ারিং করার মাধ্যমে, এবং তাকে জিজ্ঞেস করা তুমি এটা কেন করেছো। দেখেন আমি যে এখানে যে কোন ব্লকটা বড় কোন ব্লকটা ছোট, এই ধরনের উদাহরণ, অথবা হচ্ছে বিভিন্ন টাইপের খাবার দাবার দিয়ে সেটার মধ্যে আলাদা করা, বিভিন্ন স্মেল এবং সেন্সের মাধ্যমে ব্যবহার করে সেই কম্পেয়ার করা, তুলনা করাটাকে সে করতে পারতেছে কিনা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। মনে করেন সে আলাদা করেছে, আপনারা দেখবেন যে অনেক সময় শিশুরা আলাদা করেছে কিন্তু সে বলতে পারতেছে না কেন আলাদা করেছে। হ্যাঁ, তো তুলনা কি সে করতে পারতেছে কিনা সেই জায়গাতে আপনাদেরকে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে তুলনা করা, তারপরে সে করতে পারতেছে কিনা সেটাকে খুঁজে বের করা। আমরা নেক্সট ইয়াতে চলে যাব, স্লাইডে। কেন এই স্লাইড পড়া শেষ তাই? আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসিফাই করা। অবজার্ভিং এবং ক্লাসিফাইং এ দেখেন আমি একই ছবি রেখেছি, তার একটা বড় কারণ হচ্ছে ক্লাসিফাইং ব্যাপারটাই হলো শেয়ার ইনফরমেশনের ভিত্তিতে আমি ক্লাসিফাই করছি। যেমন ধরেন আলু পেঁয়াজ, বা হচ্ছে ভেজা আলু শুকনো আলু পেঁয়াজ, কোন একটা কমন ক্লাসিফাইটা কি? এগুলো হচ্ছে সবই সবজি। সো আলু পেঁয়াজের সাথে নিশ্চয়ই আমি মাছ মাংস রাখি না, তার মানে আমি একটা ক্লাসিফাই করেছি। আবার দেখেন, যদি আমি ক্লাসিফিকেশনটাকে এভাবে বলি যে অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকে বা জিনিস থাকে, যেমন ধরেন আমাদের বাসার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আমাদের আলমারিতে আমরা জামা কাপড় রাখি, আবার এক এক তাকে আমরা দেখা যায় আলাদা করে রাখি। এখানে হচ্ছে আমার শিশুর জন্য, এখানে হচ্ছে আমার নিজের জন্য, তো এরকম করে কিন্তু আমরা তাকগুলো আলাদা করতেছি। আবার আলমারিতে আমি জামা কাপড় রাখি, ফ্রিজে আমার খাবার রাখি। সো আমরা ক্লাসিফাই করতেছি না কমন ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে, তার মানে এটা খাবার, এটা হচ্ছে তার কমন ক্যারেক্টারিস্টিক্স, সেটার ভিত্তিতে আমি কিন্তু আলাদা করছি। এখন দেখেন যে এটা আমি স্কুলে বা ক্লাসরুমের ক্ষেত্রে কিভাবে বলছি। ক্লাসিফাই করার ক্ষেত্রে যেমন ধরেন আমাদের উম সায়েন্সের বই, সায়েন্সের খাতা, যখন আমরা ক্লাসে বের করতে বলছি তোমার অঙ্ক খাতা অঙ্ক বই বের করো, তখন আমরা ক্লাসিফাই করে বের করছি না? অথবা আমরা যখন বলছি যে আচ্ছা ঠিক আছে এখন আমরা লাইব্রেরি ক্লাসে যাব, লাইব্রেরি ক্লাসে তোমাদের যদি লাইব্রেরির আজকে যে বইটা, লাইব্রেরি বইটা নিয়ে যাও, তার মানে কি সেটা তার গল্পের বই ছিল যেটা কিনা সে বের করে লাইব্রেরি ক্লাসে যাবে আর একটা নতুন গল্পের বই নিয়ে আসবে। এই যে ক্লাসিফাই,
শেয়ার কমন ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আমরা ক্লাসিফাই করা। এখানে যেমন আমি অনেকগুলো বাটনের ছবি দিয়েছি, সেখান থেকে শিশুরা হয়তো বা আমরা বলছি যে লাল রঙের যেগুলো আছে সেইগুলোকে তোমরা এই যে এক সারিতে করো, হলুদ রঙের গুলো এক সারিতে করো, সবুজ রঙের গুলো এক সারিতে করো। এই যে রঙের ভিত্তিতে আমি তাদেরকে আলাদা করতে বললাম। অথবা অনেক সময় আমরা বলি মেটালের ভিত্তিতে, অথবা আমরা বলি, আপনারা বুঝতে পারতেছেন এগুলো সাইন্টিফিক এক্সপেরিমেন্টে কিন্তু আমরা এভাবে আলাদা করি, ক্লাসিফিকেশন করি, তাই না? তো এইভাবে আমরা ক্লাসিফিকেশনটা ছোটবেলা থেকে তাদেরকে শেখাইতে পারি, এবং এইভাবে ওরা বড় হয়েও আসলে জিনিসটা অভ্যস্ত হবে, আমাদের ডেইলি লাইফে ইউজ করবে, আমাদের স্কুল লাইফে ইউজ করবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এরপর দেখেন আমি একটা মেজারিং এর একটা চমৎকার ছবি দিয়েছি, সেটা হচ্ছে একটা শিশু স্পঞ্জ দিয়ে পানি উঠাচ্ছে আর আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা একটা বড় কারণ হচ্ছে আপনারা দেখবেন যে আম, একটা একটা স্পেসিফিক এজ পর্যন্ত শিশুরা প্রচুর পানি দিয়ে খেলতে চায়। তার একটা বড় কারণ হচ্ছে শিশুর ব্রেনে আসলে আয়তনের ধারণা তৈরি হচ্ছে। আমরা তো ক্লাস 2-3 যায় তারপরে হচ্ছে আয়তনের ধারণা শেখাই, মানে ফর্মালি শেখানো শুরু করি, বাট এটা আসলে অনেক আগেই শুরু হয়ে যায় আয়তনের ধারণা। তার মানে এই যে যেমন ধরেন একটা একটা মগ, এই যে এতটুকু মগে কতটুকু পানি আসবে, অথবা এই যে একটা জগে কতটুকু পানি আসবে, যেমন ধরেন জগ থেকে মগে আমরা পানি ঢেলে খেতে পারবো, কিন্তু মগ থেকে জগে পানি ঢেলে খাবো, এটা কিন্তু আমরা বড়রা করবো না। কিন্তু একটা ছোট মানুষ যদি এটা করে, সে তার আসলে ভুলের কিছু নাই। তার কারণ হচ্ছে সে এই যে পরিমাপ এবং পরিমাপের ধারণা, এই জিনিসগুলো এখনো শিখছে, সে আসলে বুঝতে পারছে না। সে একটার সাথে একটা ঢেলে, অথবা হচ্ছে পরিমাপটা হাতে নিয়ে, অথবা দেখবেন ছোট একটা জিনিসে সে অনেক একটা জিনিস ঢালছে ঢালছে ঢালছে, সেটা হয়তো সারা রুম নষ্ট করে ফেললো। দেখবেন শিশুরা অনেক সময় তেল নিয়ে এই কাজটা করে, অনেক বাচ্চাই তেলের তাদের খুব ফ্যাসিনেশন থাকে, ওটা একটা চিটচিটে একটা সেন্সিটিভ জিনিস। তো ওই চিটচিটে ভাবটা অনেক শিশুর অনেক ভালো লাগে, আবার অনেক শিশুর একদম ভালো লাগে না চিটচিটে ব্যাপারটা। তো ওই জিনিসটা নিয়েও অনেক শিশুরা খেলে। ওই যে ওদের পরিমাপের ধারণা হচ্ছে কতটুক, এই কতটুকের ধারণা সে কিন্তু তার হাত দিয়ে, সে হাত দিয়ে কতটুক নিতে পারবে, এই ধারণাগুলো তার ব্রেনে আসলে সেভ হচ্ছে। এবং মেজারিংটা আসলে বলা হয়ে থাকে যে মেজারিংটা আসলে শিশু শিখবে প্রথমে তার হাতের জিনিসপত্র দিয়ে, তারপরে সে ইউনিটে শিখবে। যেমন ধরেন একটা শিশু কলম দিয়ে হয়তোবা সে মাপছে তার খাতার পরিমাপটা কতটুকু, তার নিজের হাতে মাপছে তার খাতার পরিমাপটা কতটুকু, এবং সবার শেষে যে সে মাপবে এটা আসলে কত সেন্টিমিটার। বুঝতে পেরেছেন? তো এই যে ব্যাপারগুলো, যে ইউনিটের ধারণাগুলো আসলে পরে আসবে, স্কুল লেভেলে যে আসবে, কিন্তু ওই যে পরিমাপটা, এটা কিন্তু সে ছোটবেলা থেকেই পেয়ে আসছে। হ্যাঁ, এবং মেজারিং উইথ ব্লকস, ওয়াটার প্লে, কুকিং অ্যাক্টিভিটিস, এইগুলোর মাধ্যমে তাদের এই পরিমাপের ধারণা বা আয়তনের ধারণা, এই জিনিসগুলো ডেভেলপ করে। এই জন্যই তাদের গোসল করার সময় স্পেশালি প্রচুর খেলতে দিবেন। তাদের স্কুলের ক্ষেত্রে চেষ্টা করবেন একটু কি বালু বা পানির খেলা খেলানো যায় কিনা, এবং পাশাপাশি ওই যে বোর্ডে বা হচ্ছে চকে সে বা হচ্ছে হাত দিয়ে সে মাপছে, এই ধরনের যেটাতে তার নিজের বডি ব্যবহার করে মেজারমেন্টের ধারণাটা সে পাচ্ছে কিনা, এই জিনিসটাতে আপনারা একটু সচেতনভাবে খেয়াল করবেন। আর বড় শিশুদের ক্ষেত্রেও যখন আপনারা তাদেরকে মেজারমেন্টটা শেখাচ্ছেন, তখন আগে ছোট ছোট ইউনিট দিয়ে শেখানোর পরে আপনারা ওই ইউনিটটার সাথে পরিচয় করান। আগে অন্য কিছু দিয়ে সে মাপবে, তারপরে সে ইউনিটের সাথে পরিচিত হবে। তো এভাবে যখন করবেন, তখন সে আরো ভালো করে শিখতে পারবে। সো মেজারিংটা আমরা এইভাবে করতে পারবো। আমরা নেক্সট স্লাইডে যাবো। এবং নেক্সট যাতে আমি একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে আপনারা যারা বলছিলেন যে রেকর্ডিংটা পাওয়া যাবে কিনা, হ্যাঁ, যে রেকর্ডিং তো আমরা যেহেতু লাইভ করতেছি, লাইভ স্ট্রিম করতেছি, ওখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন। আর পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত শেখার জন্য, জানার জন্য আমাদের ইসিডি কোর্স তো আছেই, পাশাপাশি আমরা টিচার্স ট্রেনিং থেকে বেসিক টিচার্স ট্রেনিং নামে একটা প্রোগ্রাম লঞ্চ করছি, যেখানে আমি থাকবো একজন ট্রেনার হিসেবে। ইসিডি কোর্সে আমি ট্রেনার হিসেবে থাকি না, ইসিডি কোর্সে থাকেন মাহমুদ আপা এবং শাহিন আপা, তাদের পরিচয় আপনারা পাবেন। টিচার্স ট্রেনিং প্রোগ্রামটাতে আমি থাকবো মেন্টর হিসেবে। সেখানে আমরা ওই যে ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপর লেসন প্ল্যান তৈরি করা বা কারিকুলাম কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আপনারা আরো ডিটেল জানতে পারবেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কমিউনিকেটিং। আমি একটু আগে বলছিলাম যে যখন একটা শিশু, দেখবেন অনেক শিশুরা করতে পারে কাজটা কিন্তু কমিউনিকেট করতে পারে না যে সে কিসের ভিত্তিতে এটাকে আলাদা করেছে। ওই জায়গাটা হচ্ছে, ও রং করা শেষ হয়েছে, মেঘাদিতে একটা ছবি এঁকেছে, এই যে
আমার পছন্দ মতো। হ্যাঁ, তোমার পছন্দ মতো এঁকেছো, খুব সুন্দর হয়েছে। তুমি এখন আরেকটা ছবি আঁকো, ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি একটা আরেকটা কিছু আঁকতে পারো, তোমার যা ইচ্ছা তা আঁকতে পারো, সমস্যা নেই। তো ওই জায়গাটা থেকে আপনাদেরকে আসলে তাদেরকে প্রচুর সাহায্য করতে পারবে সে কমিউনিকেটটা ঠিক মতো করতে পারছে কিনা। এবং কমিউনিকেশন স্কিল নিয়ে আপনারা দেখবেন যে এখন অনেক কিছু আছে, মানে অনেক কিছু বলতেছে 8 বছর 10 বছর বয়সের বাচ্চাদের জন্য কমিউনিকেশনের কোর্স। কিন্তু এটা আসলে শুরু হয় একদম ছোটবেলা থেকে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের বয়সটা থেকে তার কমিউনিকেশন শুরু হচ্ছে। ওই যে বললাম, তার বেসিক নিডটা সে বলতে পারছে কিনা, সে যে খেলনাগুলোকে ভাগ করলো সে কি বলতে পারতেছে কিনা যে আচ্ছা ব্লক গুলা বলে এখানে আমি ব্লক গুলো একসাথে করেছি, অথবা হলুদ রং বলে এই হলুদ রংগুলোকে একসাথে করেছি, এই জিনিসটা সে বলতে পারছে কিনা। আবার সে যখন আম, সে যখন কমন ক্যারেক্টারিস্টিক, যেমন ধরেন পাতাগুলো একরকম দেখতে পাতা, বা হচ্ছে এই যে সবগুলো পাতা সবুজ হয়েছে সবগুলো পাতা হলুদ হয়েছে, এই জিনিসটা সে কি বলতে পারতেছে কিনা। হ্যাঁ, এই যে কমিউনিকেশনের এই জায়গাটা থেকে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা। তোমার কি মনে হয় কেন এটা এরকম হয়েছে? আপনি তাকে উত্তরটা পাওয়ার পর তাকে আরো অ্যাড করতে পারেন, কিন্তু তাকেও প্রশ্ন করতে হবে আপনাকে। হ্যাঁ, এবং ড্রয়িং এবং লেবেলিং, লেবেলিং একটা গুরুত্বপূর্ণ টার্ম। আমরা বড়রা অনেক সময় আসলে এই যে কমিউনিকেট করা এবং লেবেলিং করাটা আমরা বড়রা অনেক সময় পারি না। আমরা বড়রা অনেক সময় দেখা যায় যে একটা পাই চার্ট করে অফিসিয়াল কোনো একটা কিছু প্রেজেন্ট করব, সেটা করতে পারি না। এই জিনিসটা আমরা আমাদের শিশুদেরকে আসলে ছোটবেলা থেকেই শেখাইতে পারি। একটা গল্পের মাধ্যমে, একটা শুরু মাঝখানে এবং শেষের মাধ্যমে সে একটা কিছু কমিউনিকেট করতেছে। একটা লাইফ সাইকেল যখন শিখতেছে, অথবা একটা আম, অথবা একটা গাছ নিয়ে যখন একটা শিখতেছে, গাছের রুট শিখতেছে, পার্টস অফ গাছ শিখতেছে, ফুলের পার্ট শিখতেছে, এই জিনিসগুলো সে কি ঠিকমতো কমিউনিকেট করতে পারতেছে কিনা, এটা আমাদেরকে শিশুদের আমাদের শিশুদেরকে আসলে শেখাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখানেও বসো। ও আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, আমি নিজেই চেঞ্জ করতে চাচ্ছিলাম। স্টোরি টেলিং এর মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এগুলো করতে পারি। এরপরে ইনফারিং। ইনফারিং হচ্ছে যে যখন কোনো একটা, ওই যে আমি বলতেছিলাম যে 8 বছর বয়সী শিশুদের হচ্ছে কনক্লুশন মেকিং ক্ষমতাটা তৈরি হয়। হ্যাঁ, অবজারভেশনের উপর ভিত্তি করে এবং প্রায়র যে নলেজটা আছে তার, যেমন ধরেন একটা কাগজের নৌকা, এটা পানিতে দেওয়ার পর কিছুক্ষণ পর ভিজে মিশে যাবে। এইটা জানার জন্য কিন্তু তাকে এই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাইতে হবে। এখন আমাদের বাচ্চাদের কিন্তু ওই সুযোগটা আসলে কম হয়। আমাদের এই সুযোগটা ছিল, আমরা প্রচুর পানি পেয়েছি, প্রচুর বৃষ্টি পেয়েছি, প্রচুর বাইরে যেতে হয়েছে আমাদের, আমরা প্রচুর বাইরে থাকতাম সারাদিন। কিন্তু আমাদের বাচ্চাদের আবার এই সুযোগটা কম হয়। তো এই যে এক্সপেরিমেন্ট, যেমন আমি এখানে আপনাদের একটা ছবি দেখাচ্ছি যে সান থাকলে বা সূর্যের উপস্থিতিতে একটা গাছের চেহারা এবং সূর্য ছাড়া একটা গাছের চেহারা কিন্তু ডেফিনেটলি আলাদা, তাই না? তো তো এই জায়গাগুলো, মা আমি এখন আরেকটু কাজ করব, তারপরে তোমার সাথে আমি খেলবো, ঠিক আছে? তো এই যে ইনফারিং, এই ব্যাপারগুলো আপনারা শিশুদের মাঝখান থেকে নিচ্ছেন কিনা, হ্যাঁ, বা শেখাচ্ছেন কিনা। এবং স্কুলে কিন্তু এই জিনিস নিয়ে খুবই চমৎকার ভাবে কাজ করা যায়। প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আসলে সে কি আহ জেনে বুঝে ডিসিশনটা নিচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনারা ঠিক করে দিতে পারেন। এই যে আমি যেমন একটা ছবি দিলাম, এবং আমার মনে আছে যে আমাদের ছোটবেলাতে এরকম একটা ছবি ছিল যে একটা ঘাসের ছবি, উপরে একটা ইট ফেলা, ইট ছড়ে যাওয়ার পরে কিছুদিন পরে ওই ঘাসগুলো হয়তো বা ফ্যাকাশে বা কাদা হয়ে গেছে। এই যে এই জিনিসগুলো, বা হচ্ছে শ্যাডো প্লে করা, ফ্ল্যাশ লাইট ছোট বড় করে একটা জিনিস ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, তার মানে আলো ব্যাকগ্রাউন্ডে থাকলে জিনিসটা বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, এই যে এই জিনিসগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনারা শেখাইতে পারেন। এবং যখন দুইটা তিনটা জিনিসের সিকুয়াল ঘটনার উপর ভিত্তি করে একটা শিশু হাইপোথেটিক্যাল ডিসিশন নিতে পারবে, তখন কিন্তু তার ব্রেনের আসলে ডেভেলপমেন্টের অনেক কিছুই হয়ে যাবে। হ্যাঁ, দেখবে যে তখন সে বুঝতে পারতেছে, সে লজিক্যালি যুক্তি যুক্তিতর্ক দাঁড় করিয়ে কথা বলতে পারতেছে। তো আমরা পরের স্লাইডে চলে যাব। এরপরে আমাদের আমাদের আমি সায়েন্সের যে কম্পোনেন্ট গুলো আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমি কিছু এঁকে দিব। কম্পোনেন্ট নিয়ে আপনাদের বলেছি, আমাদের 7টা কম্পোনেন্ট ছিল, আমি 7টা কম্পোনেন্টই আপনাদেরকে এক্সপ্লেন করেছি, এবং আমরা 6টা ধরনের গেমের কথা জেনেছি। এখন আপনাদের কাজ থাকবে, আমরা 2 মিনিট সময় পাবেন আপনারা প্রত্যেকেই। 2 মিনিট সময়ে আপনারা চিন্তা করবেন, এই যে আপনি সায়েন্স শেখাবেন বা ম্যাথ শেখাবেন অথবা
ল্যাঙ্গুয়েজ শেখাবেন, সেটার জন্য কি ধরনের খেলা আপনার স্টুডেন্টদের সাথে এবং আপনার পরিবারে আপনি খেলতে পারেন। এটা হচ্ছে আপনি 2 মিনিট চিন্তা করবেন। এই 2 মিনিট আমি আমার শিশুর সাথে কথা বলবো, আর আপনারা এই 2 মিনিট চিন্তা করে আমাকে 2 মিনিট পরে আপনারা জানাবেন। আমি 3জনকে সুযোগ দিব বলার জন্য, আর বাকিরা আপনারা চ্যাট বক্সে লিখবেন। ঠিক আছে? আমাদের 2 মিনিটের কাউন্টডাউন আমরা দিব মনে হয়, তাই না? 9টা 50 বাজে, 9টা 52 পর্যন্ত আপনারা চিন্তা করবেন। আচ্ছা, আমি একটু বলে দিই আপনাদেরকে। আপনারা যে গেমগুলো দিচ্ছেন, ওই গেমের মাধ্যমে আপনারা কোন স্কিলটা নিয়ে কাজ করুন। আপনারা ম্যাথ শেখাইতে চান, ল্যাঙ্গুয়েজ শেখাইতে চান, অথবা সায়েন্স শেখাইতে চান, সেটা একটু বলে দিবেন। হ্যাঁ, এই যে যেমন একজন লিখেছেন যে মেজারিং টা হবে যদি একসাথে আমরা বেক করি, রান্না বান্না করি একসাথে। তো এরকম কোন স্কিলটা শেখাইতে চান সেটা একটু বলবেন। আমাদের টাইম মনে হয় শেষ হয়ে গেছে। আমরা কি শেয়ার করব কিনা এখন? কে কি শেয়ার করতেছেন আপনারা একটু হাত উঠাইতে পারেন, আমরা সেখান থেকে পিক করতে পারি। হ্যাঁ, চ্যাট বক্সে দেখতে পাচ্ছি অনেকেই লিখে দিয়েছেন। একজন হ্যান্ড রেজ করছেন, তাহমিদা নুসাইবা আপা। তাহমিদা আপা, আপনি শেয়ার করতে পারেন। আর পাশাপাশি যারা লিখতে চান তারা কিন্তু লিখেও জমা দিতে পারেন। ড্রয়িং দিয়ে আসসালামু ল্যাঙ্গুয়েজ। আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপা। জি, জি ম্যাম, আমি যেটা আমার বাচ্চার সাথে করছি, আহ, ওকে আহ, ওর ফিঙ্গার কাউন্ট করার জন্য, ওর হাতের শেপটা বোঝানোর জন্য আটা দিয়ে দেই, এবং পাউডার আটা, সেটার উপরে সে হাতের ছাপ দিয়ে সে ফিঙ্গার গুলো কাউন্ট করা শিখে। এন্ড দেন কিছু শেপ দেই ওকে, যে শেপ গুলোকে আটার মধ্যে ছাপ দিয়ে দিয়ে সে শেপ গুলো বুঝে। এছাড়া কিছু কালার ব্লক দেই এবং কিছু বাতি দেই। সে কালার গুলো, সেম কালার গুলোকে তুলে এনে সেখানে রাখা, প্লাস কয়টা আসলো সেটাকে একই সাথে কাউন্ট করা, 1 2 3 করে। এভাবে গণনা প্লাস হলো কালার ম্যাচ এবং শেপ, কয়েকটা জিনিসের সাথে তাকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করি। আমার মাইক্রোফোনটা কোনো একটা কারণে মিউট হচ্ছে, আনমিউট হচ্ছিল না। হ্যাঁ আপু, আপনি যেগুলো করছেন সেগুলো খুবই ভালো, এবং আর্লি ম্যাথের জন্য আসলে খুবই ভালো। মানে এগুলো রেগুলারলি করা যায়।
আর আরেকটা জিনিস আমি একটু একজনের কাছে জানতে চাই যিনি কিনা টিচার, আপনার আমি একটু ক্লাসরুমের জন্য একটু শুনতে চাচ্ছিলাম। এমন কি কেউ আছেন ক্লাসরুমের জন্য শেয়ার করতে চাচ্ছেন? ওয়াফিয়া আপা, আপনি হাত উঠিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। অফি হচ্ছে আমার মেয়ের নাম। ওর নামে আচ্ছা ইয়ে ছিল, ক্লাস করছিল তো এই জন্য। আমি শামসুন্নাহা তানিয়া। আমি হচ্ছে বলতে চাই, আমি স্কুল টিচার, প্রাইমারি স্কুলে। তো আচ্ছা। প্রি মানে আমাদের যে প্রি প্রাইমারি সেকশনটা আছে, হুম, ওখানে একটা খেলা আমরা খেলি, যে হুম, সূর্যের আলোতে। ওরা যতক্ষণ হুম, ক্লাসে থাকে ততক্ষণে মাঝে মাঝে যে হুম, সূর্যের আলোতে যে ওদের ছায়া ছায়া হুম, দেখায়, যে ছায়াটা যে কখন সরতেছে, সূর্য যে সরে হুম, যাচ্ছে তখন ছায়াটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটা করে যে সূর্যের ঘড়ি আর কি, যে টাইপের এই সেন্সটা, ওইটা খেলে ওদের সঙ্গে আমরা সূর্যের ঘড়ি টাইপ। হুম। আপা, আমাদের কিন্তু সূর্য ঘড়ির এটা খুবই একটা চমৎকার জিনিস বলেছেন আপনি। আপনাদের যাদের এই 10টা বেজে গেছে, আমার মেয়ের ঘুমে খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আপনাদের যাদের ইয়া আছে, সূর্যে যাওয়ার সুযোগ আছে, তারা ডেফিনেটলি, মামা মামা আমাকে একটু কথাটা বলতে তো, ঠিক আছে? একটু একটু তো যাদের বাইরে যাওয়ার সুযোগটা আছে, তারা অবশ্যই অবশ্যই শিশুদেরকে বাইরে নিয়ে যাবেন। এবং সূর্য ঘড়ি এবং সূর্য দেখানো এটা খুবই খুবই ভালো একটা কাজ। এবং আপনারা মানে বাচ্চাদের খুবই একটা চমৎকার জিনিস নিয়ে কাজ করতেছে। এবং পাশাপাশি যারা ঢাকায় বা হচ্ছে যাদের হয়তো বা ক্লাসরুমের বাইরে নেওয়ার সুযোগ নাই, তারা কিন্তু আপনারা বারান্দাগুলোকে ব্যবহার করলে গাছ টাছ গুলো নিয়ে কাজ করতে পারেন। গাছ, মাটি, গাছে পোকা আসবে, প্রজাপতি আসবে, এই জিনিসগুলো তাদের জন্য খুব ভালো। আচ্ছা, আমি মনে হয় বের হইতে পারি, তাই না তাসিম? আমি একজন স্কুল শুনেছি, একজন প্যারেন্টস শুনেছি, এবং আপনারা যারা বাকিরা দিচ্ছেন, হ্যাঁ এটা, আচ্ছা, একটা স্লাইড বাকি ছিল। আচ্ছা, আমি এটা আপনাদের সাথে বলে তারপরে আমি একটু বের হয়ে যাচ্ছি। তাসিন, আমার মনে হয় আপনি একটু বাকিটুকু কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যদি আমরা এই জিনিসগুলো আসলে ঠিক মতো না করতে পারি, তখন কিন্তু আসলে আহ এই যে লার্নিং এর যে বয়সটা, এই বয়সটা কিন্তু প্রথম 5 বছর, প্রথম 6 বছর পর্যন্ত, নেটওয়ার্ক হ্যাঁ? প্রবলেম হচ্ছিল। অনেক কিছু। তো এই আহ, এই বয়সটা যদি পার হয়ে যায়, তখন কিন্তু আসলে শিশুটার অনেকগুলো ডেভেলপমেন্টে আসলে ঘাটতি থাকে। সেন্সিটিভ পিরিয়ড অফ, মেঘাদিতা মা, মেঘাদিতা 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 মা মা, আমার আর একটুক্ষণ সময় লাগবে। আমার মনে হয় তুমি কি করতে পারো, এই যে দুধ দিয়ে একটু কিছু বানাতে পারো। আমার আর একটুক্ষণ সময় লাগবে, আমি কথা বলি তোমার সাথে, আবার বসতেছি। যে কাগজ ওইখানে। আচ্ছা, আমি আরেকটা কনসেপ্টের কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে সেন্সিটিভ পিরিয়ড অফ টাইম। এটা আমি এখানে লিখিনি বা রাখিনি, কিন্তু আপনারা নেটে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। সেন্সিটিভ পিরিয়ড অফ টাইম বলা হচ্ছে যে একটা শিশু আহ যে কোনো একটা লার্নিং কম্পোনেন্ট শেখার জন্য বা হচ্ছে যে কোনো একটা স্কিল শেখার জন্য তার ব্রেন এবং মন মানসিকভাবে রেডি হয়, হ্যাঁ? যেমন ধরেন, উম যেটা বলতেছেন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য 3 থেকে 6 বছর হইতেছে, 3 থেকে 7 বছর হইতেছে, খুবই চমৎকার একটা টাইম। তো এই যে সেন্সিটিভ পিরিয়ড অফ টাইম, তার মানে হচ্ছে তার 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 শরীর এবং মন যখন রেডি হচ্ছে, তখনই তাকে সেই স্কিলটা নিয়ে আসলে কাজ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরেও তার ডেভেলপমেন্ট গুলো হবে, এরপরেও আপনারা ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি এই টাইমটা আসলে মিস হয়ে যায়, তখন কিন্তু মানে ওই কাজগুলো করাটা খুব খুব কঠিন হবে। হ্যাঁ। তো থ্যাংক ইউ। এবং আমরা আসলে খুব তাড়াতাড়ি করে ঘুমায়ও যাই। এবং আপনাদের সাথে আহ, আজকে আমরা খুবই চমৎকার একটা সেশন নিয়েছি, আমার আসলে খুবই ভালো লেগেছে সেশনটা নিতে পেরে। এবং তাসিন থাকবেন আপনাদের সাথে আমাদের এই পুরো কোর্সটার ভর্তি নিয়েও কিছু কাজ চলছে। আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চান এবং যারা এই জিনিসগুলো নিয়ে আরেকটু ভালোভাবে শিখতে চান, জানতে চান, আমাদের সেটা সার্টিফিকেট কোর্স প্রোগ্রামই আছে। সেটা নিয়েই তাসিন আপনাদের সাথে কথা বলবেন। তো আমি আহ বের হয়ে যাই, তাই না? ঠিক আছে, আপনার হ্যাঁ, যদি কোনো থ্যাংক প্রশ্ন ইউ সো থাকে। মাচ তাহমিনা আপ- ম্যাম।
আপনার কাছে অনেকের দেখতে পাচ্ছিলাম যে কোয়েশ্চেন ছিল, অনেকে ওই যে চ্যাট বক্সে দিচ্ছিলেন জুমে, হুম, হুম, হুম। বাট আনফরচুনেটলি আমরা আসলে কোয়েশ্চেন গুলোর আনসার এখন নিতে পারছি না, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে অ্যান্ড ম্যামের ছোট বেবিটা ডিস্টার্ব করতেছে অনেক, ওর খাওয়া ঘুমের টাইম হয়ে গেছে। বাট হুম, আমরা ডেফিনেটলি আপনাদের এই আনসার গুলো দিব। সো যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এবং গ্রুপে এখন সবাই মেসেজ দিতে পারবেন, ওই অ্যাক্সেসটা আমরা ওপেন করে দিয়েছি। তো আজকের সেশন থেকে কে কি শিখলেন বা কার কি ধরনের কোয়েশ্চেন আছে, আমরা কে কি ধরনের গেম গুলো ডেভেলপ করেছি, ডিজাইন করেছি বাচ্চাদের জন্য, এইগুলাও একটু গ্রুপে আমরা শেয়ার করতে পারি। সো দ্যাট গ্রুপে কিন্তু 450 না 500-র মতো মেম্বার আছে। 4 ভাগের 1 ভাগে আমরা জয়েন করেছি আজকের সেশনে, এবং ফেসবুকেও কিছু লাইভ দেখছেন আর কি অনেকেই, যারা জুমে জয়েন করতে পারেননি। তো এই যে বাকি যারা জয়েন করতে পারেন নাই, মিস করে ফেলছেন, তাদের জন্য আপনারা এই যে গ্রুপে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন, সো দ্যাট ওনারা একটু বুঝতে পারে যে আজকে সেশনে কি কি হইলো। অ্যান্ড ডেফিনেটলি আপনাদের যে কোয়েশ্চেন গুলো চ্যাট বক্সে ছিল ম্যামের কাছে, এই কোয়েশ্চেন গুলো গ্রুপে শেয়ার করে রাখবেন। আমরা চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আসলে রিপ্লাই করার জন্য। ওইটা হয়তো আজকে পসিবল হবে না, বাট আমরা আগামীকালকে দিনের মধ্যে আমরা যে কোনো সময় আপনাদেরকে রিচ আউট করবো আর কি। সো ম্যামকে থ্যাংক ধন্যবাদ। ইউ। আমি আসলে যে আল্লাহ আমাদের হাফিজ যে দুই বন্ধুদের মাসের সবাইকে। কোর্সটা আছে ওইটা নিয়ে একটু ছোট করে 10 মিনিট একটা ওভারভিউ শেয়ার করে আমাদের সেশনটা আজকে ক্লোজ করে ফেলবো। ওকে, আমরা ম্যাম যেটা বলছিলেন যে আমরা কিন্তু এই যে চাইল্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো নিয়ে আসলে একটু আগের স্লাইডে আলোচনা করতেছিলাম, যে কেন আসলে আমাদের এই ডেভেলপমেন্টের বিষয়গুলো জানা দরকার, প্লের ইম্পর্টেন্সটা কি, বা যদি আমরা না জানি সেক্ষেত্রে কি হইতে পারে, বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম, স্পিচ ডিলে, ল্যাঙ্গুয়েজ ডিলে, এই ধরনের বিভিন্ন ইস্যুস থাকে, এইগুলো আমরা আসলে কিভাবে ডিল করবো। সো আগে থেকে যে অ্যাওয়ার এডুকেট হওয়ার ব্যাপারটা থাকে প্যারেন্টস এবং টিচারদের মধ্যে, ওইটা আমরা আসলে কিভাবে শুরু করব, বা ইনিশিয়েটিভ গুলা কিভাবে আমরা নিব, ওইগুলা নিয়ে মূলত আমাদের একটা সলিউশন ডিজাইন করা আছে, যাতে আপনি বাচ্চার ডেভেলপমেন্ট এবং হচ্ছে অন্যান্য যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল, এগুলো যাতে আপনি আর্লি এজ থেকেই আসলে ডিটেক্ট করা বা সলিউশনটা আপনি শুরু করে দিতে পারেন আর কি। তো ওইটা হচ্ছে আমাদের 2 মাসের একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, যেইখানে বেসিক্যালি এই যে চাইল্ড ডেভেলপমেন্টের মানে 0 থেকে 8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ডেভেলপমেন্টের ধাপ, তাদের ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হয়, তারপর হচ্ছে গিয়ে প্রথম 1000 ডেজ যেটাকে বলা হয়, ফার্স্ট 3 বছর, প্রেগনেন্সি থেকে শুরু করে 2 বছর বয়স হওয়া পর্যন্ত, এটা কেন ইম্পর্টেন্ট, এই সময়টাতে আপনি কি কি করবেন। তো আমাদের প্যারেন্টদের মধ্যে অনেকেরই থাকে যে বাচ্চা আসলে বড় হইতে হইতে অনেক কিছু শিখে যাবে, বাট বাচ্চার লার্নিং যেটা, সেটা একদম ফাউন্ডেশনটা তৈরি হয় হচ্ছে প্রথম 3 বছরে, এবং যেটা মায়ের গর্ভে থাকা সময় থেকে আসলে শুরু হয়। এগুলো আসলে আমরা জানি না অনেকেই। তো এই যে এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের এই কোর্সটাতে আলোচনা করা হয় আর কি। তো কোর্সটা যদি আমরা এটা ডিজাইন করার যে বিষয়টা, যে এটা কেন এসেছে, কিভাবে এসেছে, ওইটা নিয়ে আলোচনা করি। তো আমরা কোভিড এর সময়টাতে আসলে দেখতেছিলাম যে অনেক প্যারেন্টরা তাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ইস্যুস নিয়ে, তারপরে যে বাচ্চার সাথে সারাদিন বাসায় থেকে সময় কিভাবে কাটাবে, এইগুলো নিয়ে স্ট্রাগল ফেস করতেছিল। তো আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা, প্যারেন্টসদের জন্য আমরা এরকম একটা প্রোগ্রাম লঞ্চ করি, যেটা আইসিএসডি নামে একটা প্রতিষ্ঠানের সাথে আমরা শুরু করেছিলাম। আইসিএসডি ট্রেনিংটা ডেভেলপ করেছিল, ইন্টারন্যাশনাল বেশ কিছু কারিকুলাম, তারপর হচ্ছে কন্টেন্ট, কানাডার রেড রিভার্স কলেজ এবং কলম্বিয়া ইউনিভার্সিটি ইউএসএ থেকে কিছু কন্টেন্ট এবং তাদের সাপোর্ট নিয়ে ওভারঅল গাইডেন্স মেনে আসলে কোর্সটা রেডি করা হয়েছিল। তো এই কোর্সে আসলে কেন আপনার জয়েন করা দরকার অ্যাজ এ প্যারেন্ট অথবা টিচার, যেটাই বলি না কেন, কেন আপনাকে এই কোর্সটা করা দরকার, যদি সেটা বলি যে এইখানে আমাদের আহ, যারা ফ্যাকাল্টি হিসেবে আছেন, সেইখানে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশে যারা গত 30-35 বছর ধরে এই চাইল্ড ডেভেলপমেন্ট, তারপরে বাচ্চাদের সাইকোলজি, পলিসি ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই যেই সেক্টরটাতে কাজ করতেছে, তাদেরকে নিয়ে আসার জন্য তাদের একটা ডিটেল প্রোফাইল আমরা শেয়ার করে দিব আপনাদের সাথে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আপনি আসলে কাদের থেকে শিখবেন এইখানে। সো আরেকটা বিষয় যেটা ছিল যে একদম বাচ্চাদের ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গিয়ে মানে ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল লার্নিং, এই ধরনের যে যে বিষয়গুলো আছে একদম 0 থেকে 8 বছর বয়স পর্যন্ত, এগুলো কিভাবে হয়, প্রত্যেকটা স্টেজে কিভাবে কাজগুলা করে, একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, এইগুলো নিয়ে একদম ডিটেইল আপনারা জানতে পারবেন। এখানে আমরা যে প্লে গুলা নিয়ে বলতেছিলাম, প্লেটা কিন্তু জাস্ট ছোট্ট একটা পার্ট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এন্ড অ্যাপ্লিকেবল, এবং এই যে এই কোর্সের মধ্যে আপনারা যেসব জিনিসপত্র শিখবেন প্যারেন্ট বা টিচার হিসেবে, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে বা হচ্ছে গিয়ে ক্লাসরুমে আপনাদের স্টুডেন্টদের সাথে এইগুলা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এইগুলার একদম
প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে কোর্সটা বা ট্রেনিংটা, এইটা কাদের জন্য? প্যারেন্ট বা প্রফেশনাল কেয়ার গিভার, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার আছেন যারা হচ্ছে গিয়ে নিজের বাচ্চার জন্য এই কোর্সটা করেন। আবার পাশাপাশি সোসাইটিতে তাদের পরিচিত যারা আছে তাদেরকেও যেন তারা সাপোর্ট দিতে পারেন, হেল্প করতে পারেন বিভিন্ন বিষয়ে, সেজন্য আসলে আমাদের কোর্সটাতে জয়েন করেন। অ্যান্ড এই পুরো একটা ট্রেনিং এর লাইফ টাইম ইম্প্যাক্ট তো থাকতেছেই। বাচ্চার যখন আপনি প্রথম 1000 ডেজ বা হচ্ছে 8 বছর বয়সের মধ্যে আপনি ম্যাক্সিমাম এফোর্টটা দিবেন, তো এইটার একদম 10 গুণ 15 গুণ বেশি আউটকাম আপনি পাবেন হচ্ছে গিয়ে ওর ফিউচারে গিয়ে, যখন ও বড় হবে চাকরি বাকরিতে ঢুকবে। তো আর্লি এজে সবচাইতে বেশি এফোর্ট দিতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয় আর কি শিশুদের জন্য। এন্ড আমরা তো শিশুদের কথা বলতেছিলাম, এইটার পাশাপাশি আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে অনেকেই আছি যারা টিচার হিসেবে অলরেডি জয়েন করেছি, তাদের একটা ক্যারিয়ার পাথ হয়ে থাকে। কেউ টিচার থেকে শুরু করে সিনিয়র টিচার, তারপর হচ্ছে সে কোঅর্ডিনেটর বা হচ্ছে কি স্কুলের প্রিন্সিপাল, এই ধরনের পজিশন পর্যন্ত যান। আবার অনেক টিচার থাকেন যারা দেশের বাহিরেও টিচার হিসেবে কাজ করার জন্য সুযোগ খোঁজেন। অথবা অনেক মায়েরা আছেন এখানে যাদের শিশুর বয়স হয়তো 8 বছর 10 বছর হয়ে গেছে, বা ও স্কুলে যাচ্ছে এখন। আপনার আসলে একটু জব বা হচ্ছে গিয়ে এই ধরনের কোনো কিছু, অ্যাটলিস্ট টিচিং প্রফেশনে যদি আপনি যেতে পারতেন, সেটা আপনার জন্য টাইম স্পেন্ড করা এবং কিছুটা আর্ন করার একটা স্কোপ তৈরি হতো আর কি। তো এই যে যে বিষয়গুলো বলছি, আমি যে স্কোপ গুলা বলছি, এখানে যারাই কাজ করতে চান, বিদেশে যেতে চান, চাইল্ড কেয়ার নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই কোর্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কোর্সের অলরেডি 45 বা 46টা ব্যাচ শেষ হয়ে গেছে, সেখানে 1500-র বেশি গ্রাজুয়েটস ছিল, যাদের মধ্যে থেকে আমরা সার্ভে টার্ভে করছি যে কে কোথায় আছে। তো দেখা গেছে যে 650 জনের বেশি গ্রাজুয়েট ছিল যারা হচ্ছে গিয়ে জব পেয়ে গেছে। মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা হচ্ছে গিয়ে মায়েরা যারা কখনোই টিচিং প্রফেশনে ছিলেন না, তারা এই ট্রেনিংটা করার পর পর 1-2 মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় টিচার হিসেবে কাজের সুযোগ পেয়ে গেছে। আবার অনেকেই যারা টিচার হিসেবে জয়েন করেছেন, তারা যখন এই ট্রেনিংটা কমপ্লিট করেছেন, এটা থেকে এত সুন্দর সুন্দর বিষয় তারা শিখতে পারছেন, তারা স্কুলে যখন সার্টিফিকেটটা জমা দিচ্ছেন তখন তাদের প্রমোশন হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে স্যালারি ইনক্রিমেন্ট পাচ্ছেন। আবার দেশের বাইরে অনেকে কাজ করতেছেন, যারা কোর্স কমপ্লিট করছেন তারা অনেকে নিজেরা নিজেরা প্রতিষ্ঠান শুরু করে দিচ্ছেন, এই টাইপের আর কি। তো বিভিন্ন স্কুল থেকে জয়েন করতেছে। আবার এই স্কুলগুলোর সাথে আমাদের পার্টনারশিপ আছে, যে যারা আমাদের এইখান থেকে ট্রেনিং করবে, তারা চাইলে এই স্কুলগুলোতে যখন টিচার হায়ার করা হয় সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এন্ড হায়ারিং এর ক্ষেত্রেও একটা প্রায়োরিটি তারা পাবে আর কি। তো এইগুলোর বাইরেও আমাদের বেশ আরো অনেকগুলো স্কুল আছে, জাস্ট কিছু রিনাউন্ড স্কুল যেগুলো, সেগুলোর লোগো আমরা এখানে প্লেস করার জন্য ট্রাই করেছিলাম। আমাদের কিছু গ্রাজুয়েটস আছেন, সাকসেস স্টোরি আছে ডেফিনেটলি, যেহেতু 1500-র মধ্যে থেকে আমরা বলতেছিলাম যে অনেকেই চাকরি করতেছে, অনলাইন এডুকেটর হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে গেছে। এই ধরনের বেশ কিছু সাকসেস স্টোরি আমাদের আছে। আমরা এটা পিপিটিটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন চাইলে। আমরা এটা আসলে ডিটেইল অত বেশি শেয়ার করতে চাই না এখন আর, যেহেতু অনেক রাত হয়ে গেছে। বাট যেটা আসলে একদম ডিটেলে শেয়ার না করলেই না, আমাদের ফ্যাকাল্টি যারা যারা ট্রেইনার যারা আছেন, তাদের প্রোফাইল গুলা। তো আমাদের এই প্রোগ্রামের লিড ট্রেইনার হিসেবে থাকেন মাহমুদা আক্তার ম্যাম। ওনার চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজের এক্সপিরিয়েন্স 35 ইয়ার্স এর উপরে। তো ওনার নিজের একটা প্রতিষ্ঠান আছেন আইসিএসডি নামে, উনি ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আছেন। বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, যেটা বাংলাদেশের 170টার বেশি অর্গানাইজেশনকে নিয়ে একটা নেটওয়ার্কের মতো ফর্ম করা হয়েছে, ওইটাতে উনি ভাইস চেয়ার হিসেবে আছেন। পাশাপাশি উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে যে ইসিডির প্রোগ্রামটা আছে, এইটা ডেভেলপ করে দিয়েছিলেন একদম শুরুর দিকে, সেই 2006-07 সালের দিকে ওনারা এই প্রোগ্রামটা ডেভেলপ করেছিলেন। সো দে আর হাইলি কোয়ালিফাইড। এবং বাংলাদেশে যত ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড কাজ হচ্ছে, প্যারেন্টিং থেকে শুরু করে পলিসি ডেভেলপমেন্ট, টিচারদের ট্রেনিং, এই ধরনের বিভিন্ন কাজের সাথে তারা ইনভলভ। তো আরেকজন আছেন শাহিন আক্তার ম্যাম, উনিও ইসিডি এক্সপার্ট, এবং উনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। সো বাচ্চাদের সাইকোলজি কিভাবে কাজ করে, কেন তারা এত এক্সাইটেড, এত কিছু জানতে চায়, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র, বিহেভিয়ারাল বিভিন্ন ইস্যুস থাকে, রাগ জেদ কেন করে, এইগুলা নিয়ে ওনার প্রচুর পরিমাণে নলেজ আছে। এবং এইগুলা আমাদের যে কোর্সটা, এই কোর্সের মধ্যে ওনারা শেয়ার করেন আর কি খুব সুন্দরভাবে। এবং পার্টিসিপেন্ট যারা থাকেন তাদেরকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আসলে শেয়ার করেন আর কি। তো নেক্সট যে স্লাইডটা,
এইখানে আমরা কোর্সের আউটলাইনটা শেয়ার করছি। আমাদের এই কোর্সে টোটাল 8টা টপিকে কোর্সটা ডিজাইন করা আর কি। 8টা টপিকে ক্লাস হয় 8টা সপ্তাহে। তো এই যে 7 নাম্বার যে সেশনটা, যেটাকে এখানে হাইলাইট করে দেখানো হয়েছে যে প্লে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং, এইটা হচ্ছে গিয়ে আজকের যে ওয়েবিনারটা হচ্ছে, এই ওয়েবিনারেরই একটা টপিক বলতে পারেন, ডিটেইলড ভার্সন। এখানে তো আমরা খুব ছোট করে আমাদের তাহমিনা ম্যাম কিছু জিনিস শেয়ার করেছেন, যেখানে হয়তো আপনারা ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় পেয়েছেন শেখার জন্য, বাট এখানে 1.5 ঘন্টা ধরে প্লের ইম্পর্টেন্স আপনারা শিখতে পারবেন। বাট এর বাইরেও একদম এই যে শুরু থেকে ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, তারপর থিওরি অফ চাইল্ড ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, এই যে সেশন গুলো আছে এইগুলোতে আপনি একদম ধাপে ধাপে জানতে পারবেন বাচ্চার জিরো থেকে বা প্রেগনেন্সির সময় থেকে মায়ের, তখন থেকে আপনি কি ধরনের ইনপুট গুলা দিবেন, কি ধরনের এফোর্ট গুলা দিবেন, আপনার কি কি করণীয় আছে, কোনটা আপনি করবেন না, তারপর ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, তাদের সাথে কিভাবে ইন্টারাকশন করবেন আপনি। তো লার্নিং স্টাইলের কিছু বিষয় থাকে, যে বাচ্চাদের লার্নিং স্টাইলটা বুঝে সেই অনুযায়ী আবার হচ্ছে গিয়ে তাদের জন্য গেম অ্যাক্টিভিটি এই ধরনের জিনিসপত্র ডিজাইন করা। তো এই যে টপিকটা প্লে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং বা প্লে বেসড লার্নিং, এইটার সাথে কিন্তু এই পুরো কোর্সের বিভিন্ন বিষয় আসলে টোটালি কানেক্টেড। এন্ড ফাইনালি যেটা, যে আমরা এখানে অনেকেই বলছিলাম না যে প্যারেন্টসরা যে শিশুর হয়তো ওই যে ডেভেলপমেন্টাল ডিলে বা হচ্ছে গিয়ে এই ধরনের কোনো ইস্যুস আছে, এইগুলো আপনারা কিভাবে সলভ করতে পারেন সেইটা নিয়ে আলাদা ডেডিকেটেড একটা সেশন আমাদের এই কোর্সের মধ্যে থাকে, যেটা হচ্ছে আর্লি ডিটেকশন অফ ডেভেলপমেন্টাল ডিলে। তো এই সেশনেও ডেভেলপমেন্টাল ডিলে কেন হয়, সেটা কিভাবে কিওর করবেন, ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, আপনি কোন ধরনের এক্সপার্টের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাবেন নাকি সাইকোলজিস্টের কাছে যাবেন, এই যে এই ধরনের ডিটেইল একটা গাইডলাইন আপনারা পাবেন। বাট এর বাইরেও যারা আপনারা এই যে আজকের সেশনে বেশ অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন শেয়ার করেছিলেন, তো আমরা চেষ্টা করব, নট নেসেসারি যে আপনাকে এই কোর্সে জয়েন করতেই হবে বাধ্যতামূলক, বাট কিছু কোয়েশ্চেন আপনারা যেগুলো শেয়ার করছেন সেগুলো আমরা ডেফিনেটলি ট্রাই করব যে রেসপন্স করার জন্য। অ্যান্ড সাজেশন হচ্ছে গিয়ে, যদি পসিবল হয় আপনি এই 2 মাসের প্রোগ্রামটাতে জয়েন করে ফেলবেন, এবং এইখান থেকে আপনি এই বিষয়গুলো নিয়ে একদম এক্সপার্টের কাছ থেকে সরাসরি ভালো মতো জানতে পারবেন, যেটা আমরাও হয়তো নিজেরা ভালো মতো জানি না। কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স হয়তো 5 বছর 6 বছর, তাহমিনা ম্যাম উনি হচ্ছে গিয়ে 10 বছর ধরে কাজ করছেন, বাট আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে হচ্ছে আমাদের ফ্যাকাল্টি যারা তাদের। অ্যান্ড ফাইনালি যেটা, সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সের একটা সার্টিফিকেটও আমরা ইস্যু করি কোর্স কমপ্লিট করার পরে, সো দ্যাট যারা ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট কোর্সটাতে, তারা যেন এই সার্টিফিকেটটা দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, ইউজ করতে পারেন। আমাদের সার্টিফিকেটে সুন্দর একটা কিউআর কোড দেয়া থাকে, যেটা দিয়ে আপনি দেশের বাইরে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করেন না কেন, তারা ইনস্ট্যান্ট এটা স্ক্যান করে ভেরিফাই করে ফেলতে পারবে আপনি আসলে কোর্সটা করেছেন কিনা। সো আলাদা করে রিকমেন্ডেশন লেটার, রেফারেন্স এই ধরনের কোনো কিছু আসলে প্রয়োজন হয় না। এন্ড আমাদের আপকামিং যে ব্যাচের শিডিউলটা, ওইটা হচ্ছে 51 ব্যাচ আমরা শুরু করব। আমরা 50টা ব্যাচের আহ একটা সাকসেস নিয়ে আসছি আর কি। 45-46টা ব্যাচ শেষ হয়ে গেছে, বাকি ব্যাচগুলো অনগোয়িং আছে। পাশাপাশি আমরা 51 ব্যাচটা শুরু করতেছি অগাস্টের 8 তারিখ থেকে, যেটার উইকলি ক্লাস থাকবে শুক্রবারে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা এই কোর্সের যে ক্লাসগুলো থাকে এগুলো করতে পারবেন। 2 মাসের ডিউরেশনে উইকলি একটা করে শুধু ক্লাস থাকবে আর কি। অ্যান্ড যারা এই কোর্সে জয়েন করবেন তাদেরকে আমরা 2টা প্যারেন্টিং ই বুক গিফট হিসেবে দিব, 700 টাকা প্লাস ভ্যালুর, যেখানে আপনারা শিশুর ভালো অভ্যাস তৈরি করা এবং যে ধরনের বাজে অভ্যাসগুলো আপনারা পরিবর্তন করতে চান সেইগুলোর জন্য গুরুত্বপূর্ণ কিছু টেকনিক জানতে পারবেন, যেটা ফলো করে 21 দিনের মধ্যে আপনারা এই ধরনের নতুন অভ্যাস গড়ে তোলা বা পুরাতন বাজে অভ্যাসকে পরিবর্তন করে ফেলতে পারবেন। এবং আরো একটা বুক যেটা, সেটা হচ্ছে গিয়ে বাচ্চার বা সন্তানকে সফল ও সুখী করার প্র্যাকটিক্যাল কিছু গাইডলাইন এইখানে আপনারা জানতে পারবেন আর কি। এই ছিল বিষয়। এবং আমাদের যে 2 মাসের কোর্সটা, এই কোর্সের রেগুলার ফিটা হচ্ছে 10,000 টাকা, বাট আমরা এটা এই ওয়েবিনারে যারা জয়েন করতেছে তাদেরকে 40% ডিসকাউন্ট দিচ্ছি। তো মাত্র 6,000 টাকায় আপনি এই কোর্সটা করতে পারবেন। যারা জয়েন করতে চান তাদের কাছে আমরা তো কল করবো এমনিতেই ডেফিনেটলি, যারা যারা জয়েন করেছেন, বাট আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে জয়েন করবেন, কুইক রেসপন্স করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি আপনারা একটু ছোট করে লিখে দিবেন যে আপনি কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড, তাহলে আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। এন্ড এই ডিসকাউন্টের যে অফারটা, এইটা 3rd অগাস্ট পর্যন্ত অ্যাভেলেবল থাকবে আর কি। তো এতটুকুই। আমি জাস্ট কোয়েশ্চেন নিতে চাই, যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো কিছু থাকে আজকের সেশন নিয়ে, এবং আমাদের যে কোর্সটা হলো, কোর্সের অ্যানাউন্সমেন্টটা দিলাম আমি, এইটা নিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা।
কাইন্ডলি রেসপন্স করবেন, আদারওয়াইজ আমরা আসলে সেশনটা ক্লোজ করে দিব আর কি। এনিওয়ান? আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সাথে প্রায় 40 জনের মতো আছেন। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের কোর্স সম্পর্কে বা সেশন নিয়ে আর কি, যদি একটু শেয়ার করতেন। আই থিংক আমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। ওকে, আমি তাহলে শেষ করছি, বাট তার আগে জাস্ট একটু বলে দিচ্ছি যে টিচার্স টাইম থেকে আমরা আসলে টিচার প্যারেন্টদের জন্য প্রচুর পরিমাণে রিসোর্স, কন্টেন্ট, তারপর এই ধরনের জিনিসপত্র পাবলিশ করে থাকি। তো আমাদের ওয়েবসাইটে কিছু ফ্রি কোর্সও আছে যেগুলো আপনার বাচ্চাদের জন্য আসলে প্রয়োজন হবে, বা টিচার যারা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হবে। আপনারা এই কোর্সগুলো আমাদের যে ওয়েবসাইট teacherstimeBD.com, এইখানে ফ্রি সাইন আপ করে কোর্সগুলো করতে পারবেন। অ্যান্ড কেউ যদি অ্যাডিশনাল আরো কোনো কোর্সেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট বা অফার এই ধরনের বিষয়গুলো রাখার জন্য এবং দেওয়ার জন্য আর কি। তো থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করেছেন এবং অলমোস্ট 2 ঘন্টার মতো সময় আমাদের সাথে ছিলেন। কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, এর জন্য আসলে আমি চাচ্ছি যে সেশনটা ক্লোজ করে দিতে। এবং আমাদের পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চেন বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চায়, জানতে চাই, কাইন্ডলি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপটা থাকবে, এই গ্রুপে আপনারা কোয়েশ্চেন গুলো শেয়ার করতে পারেন, আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।